লাইভে চলমান আছে, আমি দেখতে পাচ্ছি। আমরা ক্লাসটা শুরু করি। তো লাইভে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার বিসিএস ম্যাথ এবং মেন্টাল এবিলিটির 4 মাস ব্যাপী যে বিসিএস এর কোর্সের ক্লাস। আপনাদের সুবিধার্থে আমি সবাই যেন দেখতে পারেন এই জন্য আমি লাইভে শেয়ার করেছি। আমার মধ্যে কোনো কার্পণ্য নেই, আপনারা যারা দেখছেন তারাও কার্পণ্য না করে শেয়ার করে দিন। আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে করবেন, আর একজন দুইজন কমেন্ট করুন শোনা যাচ্ছে কিনা। আজ আমরা পাটিগণিত করব। পাটিগণিতের আমরা জানি যে পাটিগণিতটা একটু কঠিন। ক্লাস 7-8 মনে করি পাটিগণিত সহজ, বীজগণিত কঠিন, কিন্তু যখনই 9-10 উঠে যাই তখন আমাদের কাছে মনে হয় পাটিগণিতটাই কঠিন, বীজগণিতটা সহজ। এবং আসলে পাটিগণিতটা কঠিন। প্রথমে বীজগণিত কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে ইংলিশ দেখে ভয় পাই, মনে হয় বাংলায় পরিচিত, আগে থেকেই পারি। কিন্তু যখনই আরেকটু আপার লেভেলের পাটিগণিতের অঙ্ক আসতে থাকে তখন দেখা যায় পাটিগণিতটাই কঠিন। কারণ কি, বীজগণিত হচ্ছে মূলত সূত্রের উপর বেস করা। আমার সূত্র আছে, আমি সূত্র প্রয়োগ করলাম, অঙ্ক আমার হয়ে গেল। কিন্তু বীজগণিত সূত্র প্রয়োগ করলে হয়ে যায়, কিন্তু পাটিগণিতে সূত্র প্রয়োগ করলে হয়ে যায় না। পাটিগণিতের জন্য আমার দরকার হচ্ছে লজিক, দরকার প্রচুর লজিক দরকার। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমার লজিক লাগবে। এই জন্য পাটিগণিতটা অ্যাকচুয়ালি কঠিন। আর আমি অ্যানালাইটিক্যাল একজন মানুষ হিসেবে আমি পাটিগণিত লজিক দিয়ে খেলা করতে পছন্দ করি। এই জন্য পাটিগণিত আমার সবচেয়ে ফেভারিট টপিক। বীজগণিত আমি একেবারেই পছন্দ করি না। লাইনের পর লাইন লিখে যাও লিখে যাও লিখে যাও, লেখো লেখো লেখো, বিরক্ত লাগে। কিন্তু পাটিগণিতটা আমি খুব এনজয় করি। আমি ভাবতে পছন্দ করি এবং আপনাদেরকে ভাবাতে পছন্দ করি। সবাই একটু মিউট করেন, কেউ একজন আনমিউট করে আছেন, কাইন্ডলি একটু মিউট করেন। ভাইয়া, যে উপরে যে লিখছেন নল, চৌবাচ্চা ও কাজ সংক্রান্ত, এই তিনটা পার্ট কি আসলে একটাকেই বেস করে হয়, মানে এক এক রকমেরই? পাটিগণিতের অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো টাইপ আছে। যেমন নল চৌবাচ্চা একটা টাইপ। আবার একজন লোক এতদিনে কাজ করতে পারে, 4 জন মিলে কতদিনে পারে, বা এর মধ্যে 3 জন চলে গেল, বাকি কাজ কতদিনে হবে, এটা হলো এক টাইপ। এই দুইটা টাইপ হচ্ছে আজকে আমরা দেখাবো। এই দুইটা টাইপই একসঙ্গে রিলেটেড আর কি। এই দুইটা শর্টকাট সূত্রটা আসলে এক সূত্র, এই জন্য এই দুইটাকে আমি আজকে ফার্স্ট সিলেক্ট করেছি। এরপর সেকেন্ড ডেতে যদি এই দুইটা টাইপে আজকে শেষ করতে পারি তো ভালো, না পারলে সেকেন্ড ডেতে এটারও বাকি অংশ করাবো। আর তারপরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আহ গতি, ট্রেনের গতি, নদীর স্রোত, নৌকার দ্বার, নৌকা অনুকূল প্রতিকূলের অঙ্কগুলো, আপেক্ষিক গতির অঙ্কগুলো, মানে দূরত্ব আর সময়। দূরত্ব, সময়, এগুলো থাকবে নেক্সট ডেতে। এছাড়া আরো কিছু অঙ্ক আছে যেগুলোকে কোনো টাইপে ফেলা যায় না। যেমন বনভোজনে গেল এত টাকা এত টাকা, এটা কোন টাইপের মধ্যে পড়বে। আবার বিসিএস পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, একজন লোকের কাছে 25টা সিকি আছে, 50টা আদুলি আছে, এরকম এই কতগুলো মিলে তার কাছে 25 টাকা হবে, এই টাইপের অঙ্ক। সব মিলিয়ে আমরা করাচ্ছি আর কি। আমরা আগে এই টাইপ দুইটা দিয়ে শুরু করি। ঐকিক নিয়ম এক। ঐকিক শব্দটা এসেছে কোত্থেকে? এক থেকে। এক ইংরেজি কি? ইউনিট, মানে একক। আর একক সংক্রান্ত, এটাকে বলা হয় ঐকিক। আপনারা ঐকিক শব্দটা অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ ইংলিশে বলা হয়। আহ একক সংক্রান্ত যে কোনো অবস্থাকেই ঐকিক বলা হয়। তার মানে আমরা নাম থেকে বুঝতে পারি ঐকিক নিয়মে এক শব্দটা আসবে কিরকম। দেখেন, যদি বলা হয় যে চারজন চারজন মানুষের বেতন 80 টাকা, তাহলে একজন মানুষের বেতন কত? যেহেতু 4 জনের বেতন 80 টাকা, তাহলে একজনের বেতন নিশ্চয়ই কম হবে। তাহলে 80-কে আমি 4 দিয়ে ভাগ দিব, অর্থাৎ এই প্রথম অঙ্কটা নিচের সেকেন্ড লাইনে ভগ্নাংশের নিচে চলে যায়। এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে হর হয়ে যায়। এটাই হচ্ছে ঐকিক নিয়ম। এই একটা লাইন হচ্ছে ঐকিক নিয়মের বৈশিষ্ট্য। এই জন্য এটাকে ঐকিক বলা হয়। এই যে এখানে এক দেখতে পাচ্ছেন না, এই একের জন্য এর নাম হয়েছে ঐকিক নিয়ম। আচ্ছা, আমরা একটু লিখে দিই, দেখ এটা ঐকিক নিয়ম।
আমার হাতের লেখা খুব খারাপ, আপনারা একটু কনসিডার করবেন, ক্ষমা করবেন। তাহলে এই যে আমরা ভাগ করলাম, এটাই হচ্ছে আমার ঐকিক নিয়ম। এবং এখন সবসময় যে ভাগ হবে তা না, কোনো কোনো ক্ষেত্রে ঐকিক নিয়মে গুণও হয়, ভাগের উল্টাটা গুণ হয়। কেউ কি আমাকে একটা এক্সাম্পল দিতে পারেন কখন কখন গুণ হয়? যেমন স্যার এই খাবারের ক্ষেত্রে অঙ্কটার ভাইয়া। ক্ষেত্রে তাসনিমের কণ্ঠটা চিনে দিই, আমি তাসনিম, তাসনিম বলেন। হ্যাঁ ঠিক আছে, আপু বলেন। তাসলিমা, তাসলিমা। হ্যাঁ স্যার, যদি এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয় যে একজনের বেতন 80 টাকা, তাহলে স্যার 4 জনের বেতন কত হবে? সেক্ষেত্রে তো স্যার গুণ হয়ে যাবে। রাইট, একজনের বেতন হচ্ছে 80 টাকা, তাহলে 4 জনের বেতন কত? যেহেতু 4 গুণ মানে সংখ্যায় বেড়েছে, তাহলে 4 দিয়ে 80 কে গুণ হবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আরেকটা টাইপ। আরেকটা টাইপ আছে এই যে এরকম 4 থেকে 1 কমবে কিন্তু তারপরেও বাড়বে, এরকম হ্যাঁ, কি এটা আছে? হচ্ছে খাবারের ক্ষেত্রে, চালের হিসাবের ক্ষেত্রে যখন হয়। বলেন। যেমন হচ্ছে ওই যে আমরা একটা ম্যাচের মধ্যে 4 জন শিক্ষার্থী ছিল, একজন চলে গেল, 3 জনের বাকি খাবারে কতদিন চলবে? একজনের তো বেশি খাবারে চলবে। আমি বলে দিচ্ছি, মিউট করেন। বলা হলো 4 জন লোক খেতে পারে, এই যে এখানে 4 ছিল, 80 ছিল, তাই না? আমি বলি 4 জন লোকের যে পরিমাণ খাবার মজুদ আছে হোস্টেলে, 4 জন ছাত্রী খেতে পারবে 80 দিন। তাহলে 3 জন যদি চলে যায়, মানে একজন বাকি থাকে, তাহলে একজন ছাত্রী খেতে পারবে কতদিন? দেখেন এখানে কিন্তু 4-এর থেকে 3 কমে 1 হয়েছে, এখানে ভাগ হয়েছে, এখানেও 4-এর থেকে 3 কমে 1 হয়েছে, কিন্তু এখানে আবার ভাগ না হয়ে গুণ হবে। কেন? কারণ একজন মানুষ আহ দিনে তো কম কম করে খাবে, কম কম করে খাওয়ার কারণে তার তো যে পরিমাণ চাউল আছে, তা বেশি সংখ্যক দিন সে জমিয়ে জমিয়ে খেতে পারবে। এই জন্য এখানে 4 দিয়ে গুণ হবে। একই রকম 4 থেকে 1 কমেছে বলেই যে এখানে ভাগ হবে, সবসময় ভাগ হবে তা না। এটা ডিপেন্ড করবে কি আমার সংখ্যার উপর, আমার অঙ্কের ডাকের লজিকের উপর। এই অঙ্কটাতে বলা হয়েছিল, দেখেন যদি এই অঙ্কটা এভাবে বলা হতো যে 4 জন ছাত্রের যে পরিমাণ খাবার মজুদ আছে, 4 জন ছাত্রের 80 দিন চলবে, এটা না বলে যদি বলতো 4 জন ছাত্রের জন্য 80 কেজি খাবার মজুদ আছে, একজন ছাত্রের একই সময় দিন চলতে গেলে কত কেজি খাবার দরকার, তাহলে কিন্তু আবার এটার মতো এই লজিকে চলে আসবে, তখন কিন্তু আবার ভাগ হবে। অর্থাৎ এই একই অঙ্কের ক্ষেত্রে যদি বলা হতো 80 কেজি, তাহলে 4 জনের 80 কেজি, একজনের কত কেজি, তখন কিন্তু ভাগ হইতো। আবার যখন বলেছে 4 জনের 80 দিন, একজনের কত দিন যাবে, তখন কিন্তু আবার গুণ হয়েছে। অর্থাৎ সংখ্যা দেখেই বলা যাবে না এটা ভাগ হবে না গুণ হবে, ডিপেন্ড করবে আমার যে সেন্টেন্স আছে লজিক তার উপর। এই হচ্ছে ঐকিক নিয়ম, আমরা বুঝে ফেললাম। এখন ঐকিক নিয়মের কিছু বিশেষায়িত অঙ্ক আছে, বা কিছু বিশেষ টাইপের অঙ্ক আছে। আমরা একটা কাজও করতে পারতাম যে চ্যাপ্টারটাকে ধরলাম পাটিগণিতের ঐকিক নিয়ম, আমরা টাইপ 1 করাচ্ছি নল চৌবাচ্চা, টাইপ 2 করাবো কাজ সংক্রান্ত, টাইপ 3 করাবো নৌকার প্রতিকূল মাঝি, স্রোত প্রতিকূল অনুকূল সংক্রান্ত, টাইপ 4 করাবো ট্রেন বা বাসের বেগ গতি সংক্রান্ত, টাইপ 5 করাবো বানরের লাফ দিয়ে ওঠা, না ওইটা আবার অনুপাত, এটা আরেক অঙ্ক। আমরা এখানে ফিরে আসি। নল চৌবাচ্চার অঙ্কটা কিরকম? আপনি কল্পনা করুন আপনার সামনে একটা চৌবাচ্চা আছে। চৌবাচ্চা কি? ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, টাঙ্কি যেটা আমরা বলি। টাঙ্কিটা ফিল আপ আছে, একদম পানি দিয়ে পূর্ণ আছে, পানি দিয়ে একদম ট্যাঙ্কটা পূর্ণ আছে। এখন ধরেন এই ট্যাঙ্কে যদি আমি তলদেশে একটা ছিদ্র করি, ছিদ্র দিয়ে পানিগুলো নিচে পড়ে যাবে। ধরেন এই ছিদ্রটা দিয়ে পানি পড়তে তার সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টায় সবগুলো পানি ড্রেনেজ হয়ে বের হয়ে যায়। এখন আমি যদি বলি যদি 1 ঘন্টা সময় আমি দেই, 1 ঘন্টা যদি এই ট্যাপটা খুলে রাখি, পানি পড়তে দেই, তাহলে কত অংশ পানি পড়বে? 4/1 ভাগ। 2 ঘন্টা খুলে রাখলে 4/2 ভাগ, 3 ঘন্টা খুলে রাখলে 4/3 ভাগ, 4 ঘন্টা খুলে রাখলে 4/4 ভাগ, মানে পুরোটাই নাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নীলোত্তমা সুলতানা বোধহয় মিউট করে নেই, কাইন্ডলি একটু মিউট করে দেন। আচ্ছা, এখন এটা এটা সহজ, এটা আমরা বুঝি, এটা আমাকে আসবেও না, আসবে একটু কঠিন। কেমন আসবে বলেন তো? ধরেন বলা হলো যে দুটি ছিদ্র আমি করলাম বা দুটি ট্যাপ আমি এমন ভাবে লাগালাম, দুইটা 2 রকম পাইপ, একটা মোটা একটা চিকন। চিকন পাইপটা দিয়ে খালি হতে লাগে 10 ঘন্টা, আর মোটা পাইপটা দিয়ে খালি হতে লাগে 15 ঘন্টা। ওটা বলেছি, চিকনটা দিয়ে সময় বেশি লাগবে,
ধরেন চিকনটা দিয়ে খালি হতে লাগে 24 ঘন্টা, আর মোটা পাইপটা দিয়ে তাড়াতাড়ি খালি হয়ে যায় 16 ঘন্টায়। মানে মোটা চিকন পাইপটা দিয়ে আর মোটা পাইপটা দিয়ে আমি বলছি আলাদা আলাদা ভাবে। মানে ধরেন মোটা পাইপটা আমি ব্লক করে রাখলাম, এটা ধরেন মোটা, এটা এটা সিঙ্গেল লাগে হচ্ছে 16 ঘন্টা খালি হচ্ছে। আর এটা হচ্ছে চিকন পাইপ, এখানে লাগে ধরেন সিঙ্গেল হচ্ছে 24 ঘন্টা ধরেন। তাহলে এই পাইপটা দিয়ে যদি 24 ঘন্টায় খালি হয়, এটা যখন নাই মনে করেন এটা বন্ধ, তখন এটা হচ্ছে সিঙ্গেল 24 ঘন্টা। আবার এই ট্যাপটা বন্ধ করে দিলাম, এই ট্যাপটা আমি খুলে দিলাম, এই সিঙ্গেল একটা পাইপই তখন আছে, একটা পাইপই কাজ করছে, এটা দিয়ে লাগে 16 ঘন্টা। এখন যদি আপনাকে বলা হয় দুইটাই যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, দুইটা যদি আমি একসঙ্গে খুলে দেই, তাহলে কত ঘন্টা লাগবে? কেউ কি আইডিয়া করে বলতে পারেন কত ঘন্টা লাগতে পারে? আমি 4টা অপশন দিই। একটা হচ্ছে 6 ঘন্টা, একটা হচ্ছে 10 ঘন্টা, একটা হচ্ছে 18 ঘন্টা, একটা হচ্ছে 40 ঘন্টা, একটা হচ্ছে 42 ঘন্টা, একটা হচ্ছে 18 আর 40-এর মাঝখানে 36 ঘন্টা। এখন বলেন তো এই 6টা অপশনের মধ্যে কোনটা হতে পারে, কোনটা হওয়া লজিক্যাল? 18 ঘন্টা। 18 ঘন্টা, আচ্ছা। আর কেউ কোনো একজন বলেছেন 18 ঘন্টা, আর কেউ কিছু বলতে পারেন? স্যার এদের মাঝখানে আর কি। 24 আর 16 এর মাঝখানে হবে, তাই না? হ্যাঁ 24 আর 16 এর মাঝখানে তো 18 আছে, তাহলে আপনি দুইজন বলেছে, একজন টালি দিয়ে, আমি টালি চিহ্ন, দুইজন বলেছে 18 ঘন্টা, আর একজন। এই সংখ্যাগুলো কিন্তু আমি এভাবে এই জন্যই চুজ করেছি, এই যে 6 আর 10 এই দুটোতে চুজ করেছি, এটা র্যান্ডমলি করিনি, একটা কারণ, একটা রেঞ্জের মধ্যে আমি সিলেক্ট করেছি। আবার এদিকে 40 আর 42 যে করেছি, এটা একটা কারণে করেছি, রেঞ্জের মধ্যে করেছি। এটা আমি পরে বলছি, পরে ব্যাখ্যা করছি, আগে বলেন। আর অন্যকে মতামত দেন যে কয় ঘন্টা লাগতে পারে। আচ্ছা, রায়হানকে আমি প্রশ্ন করি। স্যার 10 ঘন্টা রায়হান, লাগতে পারে। 10 ঘন্টা লাগতে পারে, আচ্ছা। তাসলিমা বলেছে 10 ঘন্টা, আচ্ছা। আর কেউ? আচ্ছা, আর দরকার নাই, আমি এবার অঙ্কে ফিরে আসি। রায়হানকে প্রশ্ন করি। রায়হান, একটা ট্যাপ যদি আমি খুলে দেই তাহলে লাগে 16 ঘন্টা, যদি দুইটা ট্যাপ খুলি পানিগুলা কি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে না? তাহলে সময় কম লাগবে না? হ্যাঁ কেন কেন 16 এর চেয়ে বেশি লাগবে? তার মানে তোমার লজিকটা ভুল ছিল, মিউট করো। আচ্ছা, আবার বলি। এখন এই 16, 6 আর 10 এই দুইটা সংখ্যার ডিফারেন্স কি বলতো? এই যে 16 আছে না, 16 অর্ধেক হচ্ছে 8। আমি একটাকে ইচ্ছা করে 8-এর বড় লিখেছি, আর একটাকে 8-এর চেয়ে ছোট লিখেছি। আচ্ছা, বলতো এই 16-র পাওয়ার বেশি নাকি 24-এর পাওয়ার বেশি? স্যার শুলের পাওয়ার বেশি। 16-র পাওয়ার বেশি, কারণ সে কি মোটা পাইপ। আচ্ছা, সে এখন পানি তাড়াতাড়ি। হ্যাঁ, এই পাইপটা যেহেতু মোটা, এই পাইপটার সমান আরেকটা পাইপ যদি লাগাতাম, যেটা দিলে 16 ঘন্টায় পানি নাই হয়ে যেত, তাহলে দুইটা পাইপ একসঙ্গে কাজ করায় 16 আর 16 অর্ধেক লাগতো, 8 লাগতো। 8 লাগতো যদি দুইটা 16 লাগাতাম। কিন্তু এখন তো আরেকটা এই যে 24, মানে কি এটা স্পিড কম, তার মানে সময় একটু বেশি লাগবে, তার মানে 8-এর চেয়ে একটু বেশি লাগবে। আজকে হিরো অফ দ্য ডে হচ্ছে তাসলিমা আক্তার, আমার ময়মনসিংহ এর দেশি বই। তাসলিমা আক্তার, আপনি কি হিরো হতে চান না হিরোইন হতে চান? না স্যার, এগুলা স্যার আমরা তো সবাই এক, আমরা সবাই স্যার হিরো হতে চাই একসাথে। আপনাকে আমি হিরো আলম হিরোইন বানিয়ে দিলাম, জান, সমস্যা নেই। এখন আমরা সবাই এক্স্যাক্টলি 10 ঘন্টা তা না, আমি অঙ্কটা করলে বুঝতে পারবো 10 হতে পারে, 12 হতে পারে, 11, 13 যাই হতে পারে, কিন্তু আমি অ্যাটলিস্ট লজিকে বুঝলাম। আমার যদি আইকিউ ভালো থাকে, এটা হচ্ছে সুপার শর্টকাট, মানে এই অঙ্কটা আমি না করে মুখে বলে দিতে পারবো। কিন্তু যদি দুইটা আনসার থাকতো এরকম, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12, তাহলে কিন্তু আমি দুইটা যে কোনো একটা হইতে পারে, কারণ দুইটাই কি, দুইটা হচ্ছে 8 এবং 16-র মাঝামাঝি। এই দুইটা হচ্ছে কি 8 এবং 16-র মাঝামাঝি, যার কারণে এটা হবে কি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেখেন, এটা দিয়ে লজিক চিন্তা করি, যদি দুইটা 24 লাগাইতাম তাহলে একসাথে হইতে কত ঘন্টা লাগতো? 24-এর অর্ধেক, মানে 12 ঘন্টা লাগতো। তার মানে এটা যেহেতু 24-এর চেয়ে বেশি পাওয়ারফুল, তার মানে সে তাড়াতাড়ি ড্রেনেজ করে ফেলবে। তার মানে কি এর অর্ধেক, মানে 12 ঘন্টা লাগার কথা ছিল দুইটা 24 হইলে, একটা 16 লাগাইলে 12-র চেয়েও কম সময়ে ড্রেন হয়ে যাবে। তার মানে একটা 24 এবং একটা 16 লাগালে সময়টা লাগবে এই 16 অর্ধেক 8-এর চেয়ে বেশি, এবং 24-এর অর্ধেক 12-র চেয়ে
কম, মানে আনসারটা হবে 12 এবং 8-এর মাঝামাঝি কোন একটা সংখ্যা। আনসারটা কি হবে? আনসারটা হবে কি 8-এর চেয়ে গ্রেটার এন্ড লেস দেন 12। বুঝতে পেরেছেন আপনারা কথাটা? এই অঙ্ক না করে করে দেওয়া যাবে, এটা হচ্ছে ভাই, সুপার শর্ট। তার মানে ভাইয়া যে দুই ধরনের পাইপ দেওয়া থাকলে দুইটাকেই একই ধরনের পাইপে নেওয়ার পরে কম্পেয়ার করবো আর কি, পরে বের করে আমরা কি করে ফেলতে পারবো? অঙ্কটা না করে শর্টকাটে বের করে ফেলতে শর্টকাটে পারবো। আর কি, মানে গেস করতে পারবো যে কোথায় ইয়া করতে। এটা হচ্ছে সুপার শর্টকাট। এই অঙ্কটা উল্টা ভাবে শুরু করলাম, সুপার শর্টকাট দিয়ে শুরু করলাম। আমরা মেইন টাইপ এখনো করাই নাই। আচ্ছা, উল্টা ভাবে যেতে যাচ্ছি, উল্টা ভাবেই যাবো নাকি নাকি আগে মেইন বেসিক বুঝাই নিবো? মেইন বেসিকটা বুঝাই নি, নাহলে তোমরা বুঝবা না। মেইন বেসিক বুঝাই নেই, চলো। এই 16 আর 24 আমরা থাকি, সংখ্যা চেঞ্জ না করি। হ্যাঁ, বারবার সংখ্যা চেঞ্জ করলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন নাকি জি স্যার। কেউ রেসপন্স করছেন না? মনে হচ্ছে কি পাগলের পড়া। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। বলেন তো, এই চিকন পাইপটা নিয়ে আগে কাজ করি। যেই পাইপটা দিয়ে 24 ঘন্টায় পানি ড্রেন হয়ে যায়, বলেন চিকন পাইপ দিয়ে কি হয়? লিখতে হবে না, আগে বেসিক, আগে বেসিক। আমি কিন্তু ওই যে ডায়লগ, একটা আমার কমন ডায়লগ আছে, আমি আপনাদেরকে কম মাছ খাওয়াই, মাছ খাওয়াই না, যে মাছ ধরতে শিখাই, সময় নিয়ে শিখাই। মাছ দেই মাত্র একটা, কিন্তু সিস্টেম শিখাই দেই যেন আপনারা সব মাছ ধরতে পারেন। চিকন পাইপ দিয়ে কি হয়েছে বলেন তো? চিকন পাইপ দিয়ে 24 ঘন্টায় যায় কত অংশ পানি নাই হয়ে যায়? 24 ঘন্টায় পুরোপুরি খালি হয়ে যায়। পুরোপুরি খালি মানে কি? এক অংশ, তাই না? এখন থেকে মনে রাখবেন, ঐকিক নিয়মে এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ, আর শতকরার মধ্যে 100% মানে হচ্ছে সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ খালি হতে চিকন পাইপ দিয়ে লাগে 24 ঘন্টা। তাহলে এই লাইনটাকে আমরা লিখি, 24 ঘন্টায় খালি হয় কত অংশ হবে বলেন তো? এক অংশ, মানে পুরোটা। তাহলে 1 ঘন্টায় খালি হয় 24 ভাগের 1 অংশ, তাই না? 24 ভাগের 1 অংশ হবে না খালি 1 ঘন্টায়? জি স্যার। ধরেন যদি জি, স্যার। এটাতে আমি বলতাম 240 লিটার পানি থাকতো, এই ট্যাঙ্কিটাতে 240 লিটার পানি ধরে, তাহলে 1 ঘন্টায় কত লিটার পানি খালি হয় বলেন তো? স্যার 240 কে 24 দ্বারা ভাগ করতে হবে। তার মানে কত আসে সেটা? 10 লিটার। 10 24 ভাগের 1 ভাগ। 1 ঘন্টায় খালি হবে 24 ভাগের 1 ভাগ, মানে 240 লিটার ছিল এটার ক্যাপাসিটি। 240 এর 24 ভাগের 1 ভাগ, মানে 10 লিটার 1 ঘন্টায় ড্রেনেজ হচ্ছে। এই পাইপটা দিয়ে প্রতি ঘন্টায় 10 লিটার করে ড্রেনেজ হচ্ছে। এটা আমার ভাবার দরকার নাই, এটা একটা শর্টকাট, এটা আরেকটা টেকনিক। আমি এটা দিয়ে বের করবো 10 লিটার, এটা দিয়ে বের করবো হয়তো 15 লিটার। তাহলে এক ঘন্টায় দুইটা একসঙ্গে ছেড়ে দিলে 10 আর 15 25 লিটার খালি হয়ে যাচ্ছে। এখন 25 লিটার যদি 1 ঘন্টায় যায়, তাহলে 240 লিটার যাইতে কতক্ষণ লাগবে? এটা যে বিকল্প একটা টেকনিক হইতে পারে, কোনো দরকার নাই। যেহেতু এতে কোনো আমার লাভ হয় না, আমার টাইম সেভ হয় না, বা ক্যালকুলেশন কমে না, একই ক্যালকুলেশন করতে হয়, তাহলে এখানে আমার বাড়তি কাজটা করার দরকার নাই, আমরা নর্মাল ওয়েতেই থাকি। কেমন? যদিও আমি ওই বিকল্প উপায় অনেক সময় করে ফেলি টাইম বাঁচানোর জন্য, ডিপেন্ড করে কোন টাইপের অঙ্ক আসছে তার উপর। আপনাদেরকে আগে নর্মাল টাইপটা শেখাই। আবার শুরু করি, বললাম কি 24 ঘন্টায় খালি হয় 1 অংশ চিকনটা দিয়ে, মানে পুরোপুরি খালি হয়ে যায়। আর 1 ঘন্টায় খালি হয়, তাহলে কি ঐকিক নিয়ম অনুযায়ী সময় কম, তাহলে খালিও হবে কম। কম হলে কি হয়? ভাগ হয়, দিলাম ভাগ। ওই যে কি বলেছিলাম, এটা কি হয়ে যায়? নিচে চলে আসে 24 ভাগের 1 অংশ, এটা মনে রাখলাম আমরা। আচ্ছা, মোটা পাইপ দিয়ে কি হয় বলেন তো? মোটা পাইপ দিয়ে, আচ্ছা এখন আপনারা লেখা শুরু করতে পারেন। এই একই জিনিস জিনিস বুঝে গেছেন, একই জিনিস আমি আবার লিখবো। এখন আপনারা লেখা শুরু করেন, আমরা অঙ্ক নর্মাল ওয়েতে করে দিচ্ছি, মানে রিটেনের ইলাবোরেট ওয়ে হচ্ছে এটা, শর্টকাটে আমরা যাইনি এখনো। মোটা পাইপ দিয়ে 16 ঘন্টায় খালি হয় কত অংশ? আমাকে একজন একটু বলেন তো। 1 অংশ। 1 অংশ, মানে পুরোপুরি খালি হয়ে যায়। এই মোটা পাইপটা দিয়ে 16 ঘন্টায় পুরোপুরি পানিটা খালি হয়ে যায়। তাহলে 1 ঘন্টায় খালি হবে কি? কম। আর কম হলেই কি হয়? এটা ভাগ হয়ে যায়, মানে কি 16 ভাগের 1 অংশ। আচ্ছা, যখন আমি দুইটা পাইপকে একসঙ্গে ছেড়ে দিব, আচ্ছা আপনারা লিখে শেষ করেন।
এটাকে উঠাবো? হ্যাঁ, এটুকু উঠান, এটা আমি নর্মাল ওয়েতে করাচ্ছি, এটা হচ্ছে লিখিত পরীক্ষার উপায়ে করাচ্ছি। অঙ্ক না করে বলে ফেললাম লসাগু 48। কেন? ওই যে যারা লসাগু গসাগু ফার্স্ট ক্লাস করেছিলেন তারা জানেন যে বড়টাকে দিয়ে 16 দিয়ে ভাগ দিলে বড়টাই লসাগু, তা না হলে বড়টাকে 2 দিয়ে গুণ করতে হয়, 24 দুগুণে 48, 48 কে 16 দিয়ে ভাগ গেছে, এই জন্য 48ই লসাগু। মানে 48 কে 24 দিয়ে ভাগ দেয়, 16 দিয়ে ভাগ দেয়। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে ফেসবুক লাইভে একজন বলেছেন, যে জাভেদ ইকবাল বলেছেন যে ভিডিওটা পিন করে দেওয়ার জন্য। ভিডিওটা আসলে পিন করেই দেওয়া আছে, তারপরেও অন্য স্ক্রিন চলে আসছে। আমি এখন ভালো করে দেখলাম যে সবার মাইক্রোফোন মিউট করা। হ্যাঁ, সবার মাইক্রোফোন মিউট করা, তারপরেও তারপরেও কেন যেন মাঝে মাঝে অটোমেটিক্যালি আমার স্ক্রিনটা বাদ দিয়ে অন্যের স্ক্রিন চলে আসছে সামনে। এটা কারণ আমি বুঝতে পারছি না। কিন্তু আমি যে এই দুইটা মনিটর দেখছি, একটা হচ্ছে একই সঙ্গে ফেসবুক লাইভেটা দেখছি, আবার একই সঙ্গে আমার জুমের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। জুমের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেখানে সর্বক্ষণ আমাকেই দেখাচ্ছে, কারণ এটা পিন করা। কিন্তু ফেসবুক লাইভে কেন যেন বারবার আমার স্ক্রিনটা সরে যাচ্ছে, এটার কারণটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। আচ্ছা কোথায় স্যার, ছিলাম রেকর্ড আমরা? দেখার সময় এই ভিডিওগুলো যখন রেকর্ড দেখা হয়, রেকর্ড দেখার সময় স্যার ওই পিন গুলো আবার চলে আসে অন্য স্ক্রিন গুলো রেকর্ডের সময়। অন্য স্কুলে সরে আসে, এটা হ্যাঁ কারণটা আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, আপনারা একটু সতর্ক থাকবেন, আপনারা ম্যাক্সিমাম টাইম মিউট থাকবেন, শুধু প্রশ্ন না করলে বা ইমার্জেন্সি ছাড়া অন্য কারণে যেন বেখালি ভাবে যেন আনমিউট না হয়ে যায়, এটা খেয়াল করবেন। আচ্ছা, আমরা বলতে যাচ্ছিলাম, এইটুকু কি কমপ্লিট হয়েছে? এটাকে ইগনোর করেছি, লসাগু করেছি 48, 48 কে 24 দিয়ে ভাগ করেছি, হয়েছে 2, 2 একে 2 লিখেছি 2। আবার 16 দিয়ে ভাগ করলে হয়েছে 3, 3 16 48, আবার 3 দিয়ে 1 কে গুণ করেছি, 3 একে 3। এটা হচ্ছে ক্লাস 5 এর সিস্টেম। এটা কি পেলাম আমরা তাহলে? এই যে একটা অংশ 48 ভাগের 5 ভাগ খালি হয়ে যাচ্ছে, এটাকে যদি আমি 48টা ভাগ করি, একটা কালার পেন ইউজ করি, ধরেন এই এই ট্যাঙ্কিটাকে যদি আমি 48টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে 48 ভাগের মধ্যে প্রথম 5 ভাগ খালি হয়ে গেছে কি? 48 ভাগের 5 ভাগ খালি হয়েছে কি 1 ঘন্টায়। বুঝতে পেরেছেন? এটা কি 1 ঘন্টায়?
এই সবুজ খালিগুলো আপনারা লিখবেন না, সবুজগুলো লিখবেন না, এবার আমি বোঝানোর জন্য বলতেছি। এই 48 ভাগের 5 ভাগ খালি হয়ে গেছে কি, নেমে গেছে কি 1 ঘন্টায়। তাহলে পুরোটা খালি হইতে কত ঘন্টা লাগবে? কেউ একজন বলেন দেখি, অঙ্ক না করে বলে ফেলেন দেখি। স্যার 8 ঘন্টা বেশি লাগবে, 9 ঘন্টা বেশি লাগবে। 6 9 ঘন্টা। না, ঘন্টা। একদম বলেন 9.6 রাইট। এরকম হবে। আর 5 ভাগের 2 মানে 5 ভাগের 3 মানে হচ্ছে 6। আমি বলে দিচ্ছি এখন এটা, এই অংশ খালি হয় কত ঘন্টায়? 1 ঘন্টায়। আমার ফাইনাল অঙ্কে কি বের করতে বলেছে? আমার ঘন্টা বের করতে বলেছে, সময় বের করতে বলেছে। তাহলে আমাকে সময়ই রাখতে হবে। আমি এখন দেখি 48 ভাগের 5 অংশ খালি হয়। একটা অঙ্ক আমি ইলাবোরেট করাচ্ছি, বাকিগুলো ইলাবোরেট করাবো না, বাকিগুলো শর্টকাট করাবো। অংশ খালি হয় কত ঘন্টায়? এই 24টা মুছে দিই, এটা তো মুখস্থ হয়ে গেছে আপনাদের। 1 24 ঘন্টায় 1 ঘন্টায়। অতএব 1 অংশ খালি হয়। আচ্ছা, 1 অংশ খালি হয় মানে কি? পুরোপুরি খালি হয় কত ঘন্টায়? কি হবে? সে কি হবে 1 by বলেন তো? 5 by 48 ভাগ হবে না গুণ হবে? ভাগ হবে, কিন্তু উল্টায় যায় আবার গুণ হয়ে যাবে। স্যার ভাগ হবে। 5/8 দিয়ে আগে প্রথমে ভাগ কেন? এটার মান কত? এটার মান দশমিক, ধরলাম 0.009। এটার মান ধরলাম আমি 0.09। তো এখন যে 0.09 যে হইলো, এটা তো 1 এর চেয়ে ছোট। আমি তখন 1 এর চেয়ে এটা হচ্ছে বাড়াইলাম। তাহলে যদি বেশি হয় তাহলে কি বেশি লাগার কথা, আর বেশি লাগলেই গুণ হয়। আমরা এটা শিখে আসছি, তাই না? না, ঐকিক নিয়মের মেইন থিওরি হচ্ছে ভাগ হয়। ঐকিক নিয়মের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাগ হয়। বিকল্প শুধুমাত্র যে চাউলের অঙ্ক কোনটাতে বেশি দিন লাগে, শুধুমাত্র সেই ব্যতিক্রম অঙ্কগুলোতে এখানে ভাগ না হয়ে গুণ হয়। এই সংখ্যাটা এক একটি এটা আমার জানার দরকার নাই, বুঝতে পেরেছেন? নিয়মটা বুঝতে পেরেছেন? এই সংখ্যাটা একের চেয়ে বড় না ছোট এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার কি বলেন তো? আমার জানার দরকার হচ্ছে লজিক। এখানে যদি একটা অন্য সংখ্যা থাকতো, 5 থাকতো, যদি বলতো 5 অংশ খালি হয় 20 ঘন্টায়, তাহলে 1 অংশ খালি হবে কত ঘন্টায়? এই 5 দিয়ে কি গুণ হবে না ভাগ হবে এটা বলেন? এটা তো ভাগ হবে। কোনো ভাগ হবে, মানে ভাগ। রাইট, ভাগ হবে। মানে 5 অংশ খালি হইতে লাগে 20 ঘন্টা, তাহলে 1 অংশ খালি হইতে সময় কম লাগবে, 4 ঘন্টা লাগবে। 4 কথা 20, 4 ঘন্টা লাগবে। তার মানে কি এখানে ভাগ হয়েছে। সুতরাং এই সংখ্যাটা এই লজিকের ক্ষেত্রে যা প্রযোজ্য, এই সংখ্যাটা একের চেয়ে বড় না ছোট সেটা আমার জানার দরকার নাই। লজিক, সেন্টেন্সের লজিক আমাকে বলতেছে যে এটা 1 এর ক্ষেত্রে ভাগ হবে, তাহলে সুতরাং এখানে এই 1 এর চেয়ে ছোট থাক বা বড় থাক এটা আমার ভাগ হবে। আপনারা কি বুঝতে পেরেছেন কেন কি নিয়মে এটাতে ভাগ হয়? জি স্যার 48 ঘন্টা। এটাকে উল্টায় দিলে কি হয়? 48 by 5 5 ভাগের 48, এটা হচ্ছে আমার আনসার। দশমিক বের করার দরকার নাই। 5 নং 45, 9.5 ভাগের 3 মানে 6, 60% মানে 6, 9.6। এটা আমার ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কটা আমরা করতে পেরেছি, এটা হচ্ছে রিটেনের অঙ্ক। আমরা লিখিত পরীক্ষার উপায় করলাম, রিটেনের ওয়েতে করলাম, এখন আমরা প্রিলির ওয়েতে করব, এমসিকিউ শর্টকাটে করব। আচ্ছা, শর্টকাটে করার আগে আমরা একটু টেকনিক অবলম্বন করি। হ্যাঁ, এটা কি ছিল 16 ঘন্টা, এটাকে আমরা ধরি T1। লেখেন, খাতায় লেখেন, যারা নোট করছেন তারা লেখেন শর্টকাট। এটা আমি কি করলাম? থিওরি করলাম। আমি এখন শর্টকাটের জন্য থিওরি ডেভেলপ করি। আগে সূত্র লিখবো, শর্টকাট সূত্র লিখে দিব, নাকি আগে ব্যাখ্যা করব পরে সূত্র লিখবো? রাফের জন্য, আমাদের নোটের জন্য আগে সূত্রটা লেখা জরুরি। আগে সূত্রটা লিখি। T1 আগে করি বাই T1 প্লাস T2, এটা হচ্ছে সূত্র। এই সূত্র বসালে অঙ্ক ডাইরেক্ট হয়ে যাবে। কিভাবে হবে দেখেন তো, প্রমাণ দেখেন তো। আগের অঙ্কটা প্রমাণ করি।
T1 এর মান কত ছিল? টাইম 1 কত? 24 ঘন্টা। টাইম 2 কত? 16 ঘন্টা। আর যোগ করলে 24 যোগ 16 সমান সমান কত হয়? 24 আর 16 গুণফল কত? 24 কে 10 দিয়ে গুণ করলে হয় 240, আর 24 কে 6 দিয়ে গুণ করলে হয় 384। 144। 240 আর 144 হয় 384। 384 না? স্যার এই ক্ষেত্রে গুণ না জি করে ভাইয়া। ওই রেখে দিলে ভালো হয় না স্যার? গুণ করে রেখে দিলে নিচে 40 হবে। হ্যাঁ, এটা করা যায়। গুণ না করি আমরা। থ্যাংক ইউ গোবিন্দ। গোবিন্দ হচ্ছে সেকেন্ড হিরো অফ দ্য ডে। এটা আমরা শর্টকাটে করার জন্য শুধু মাথাটা নষ্ট না করি, আমরা ডাইরেক্ট লিখে দিলাম 24 ইন্টু 16। নিচে কাটাকাটি চলে যাক, 24 আর 16 যোগ করলে কত হয়? 40 হয়ে যায় না? এখন আমরা বড় একটা সংখ্যা দিয়ে খুব ভাগ করি, যেমন 8 দিয়ে যদি ভাগ করি, 8 দুগুণে 16, 5 আটা 40, 24 দুগুণে 48/5 হয়েছে না হয় নাই? 24 দুগুণে 48 আর নিচে হচ্ছে 5। ওই যে কিন্তু অঙ্ক আগের জায়গায় চলে আসছে। শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট সূত্র। আপনারা পেলিতে এমসিকিউতে এভাবেই করবেন এবং কনফিডেন্টলি করবেন, এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি যে বলি আপনাদেরকে যে আমরা যখন আমার ক্লাস যখন করার আগে যখন দেখেছিলেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে ম্যাথ প্রিপারেশন নেবেন। বলেছিলাম একটা চ্যাপ্টার নেওয়ার আগে সেই চ্যাপ্টারের সাধারণ আলোচনা করবেন। আমি সাধারণ আলোচনা করেছি, ওই নিয়ম কি, কিভাবে হয়, কেন ভাগ হয়, কেন গুণ হয়, এগুলো হচ্ছে সাধারণ আলোচনা, বেসিক। তারপর কি বলেছিলাম? সূত্রগুলো শিখবেন, শিখে সূত্রের বেসিকও শিখবেন, সূত্রগুলো কেন আসছে সেটাও শিখবেন। তাহলে এই সূত্রটা কেন আসলো এটা আমার জানা দরকার না? কিভাবে শর্টকাটটা আসলো এটা তো আমার বইয়ে নাই, মেন বই নাই, দেখবেন ক্লাস 9 10 মেন বই নাই, কিন্তু এই সূত্রটা আমি ইউজ করছি। তাহলে তার মানে কি? এটা সূত্র না, এটা একটা অনুসিদ্ধান্ত বা করলারি বলা যায়। এই করলারিটা কিভাবে আসছে? করলারি মানে অনুসিদ্ধান্ত, করলার তরকারি হইবে নাকি আবার? আচ্ছা, আমরা যে আগের অঙ্কটা করছিলাম মনে আছে? নিচে এখানে কি আসছিল? আমরা করছিলাম কি যে 24 ঘন্টায় খালি হয় 1 অংশ, অতএব 1 ঘন্টায় খালি হয় কত অংশ? এটা 24 ভাগের 1 হয়েছিল, মনে আছে? আবার এটার ক্ষেত্রে করছিলাম 16 ঘন্টায় খালি হয় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় খালি হয় 16 ভাগের 1 অংশ, মনে আছে? 16 ভাগের 1 অংশ, তাই না? পরে এটাকে কি করেছিলাম? যোগ করেছিলাম। যোগ করার ফলে কি ছিল বলেন তো? আমরা লসাগু করেছিলাম কত? 48। কিন্তু আমি যদি এটা লসাগু, খেয়াল করেন, আমি যদি এটা লসাগু 48 না করে একটা সাগু বের করি, সাগু মানে কি? সাধারণ গুণিতক। আর লসাগু মানে কি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এই দুইটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে কি? 48। 48 এর নিচে ছোট এমন কোন সংখ্যা নাই যাকে 24 এবং 16 দুইটা দিয়ে ভাগ যায়। 48 হচ্ছে কি সর্বনিম্ন সংখ্যা যাকে এই দুইটা দিয়ে ভাগ যায়, এই জন্য 48 এর লসাগু। কিন্তু লঘিষ্ঠ সাগু ছাড়া আমরা যদি আরেকটা বড় সাগু বের করি, কোন সাগুটা বের করব? আমরা 16 আর 24 এর গুণফল, সরাসরি গুণফলকে লসাগু কল্পনা করি মনে মনে। 24 ইন্টু কত? 16, এটা আমাদের লসাগু যদি হয়। নিচে নিচে লিখি, হ্যাঁ, এটা কি 24 ভাগের 1 অংশ 1 ঘন্টায়, এগুলো হচ্ছে অংশ। ভাই ওটা একবারই লেখেন 384। না, একবার লিখবো না, আমি নিয়ম অনুযায়ী করি। নিয়ম যেন কি? এই 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 যোগ বিয়োগ করার নিয়ম যেন কি? যে ইয়েকে ভাগ করতে হয়, লসাগুকে ভাগ করতে হয় হর দিয়ে। 16 প্লাস 24 হবে আর কি। রাইট, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করলে থাকে কত? 16। 16 দিয়ে 1 কে গুণ করলে থাকে 16। আবার এটা দিয়ে 16 দিয়ে এটাকে ভাগ করলে 16 জায়গা থাকে হচ্ছে 24। 24 দিয়ে আবার 1 কে গুণ করলে থাকে 24। আচ্ছা দেখেন, এটাকে আমরা কি ধরছিলাম? T1। এটাকে কি ধরছিলাম? T2। দেখেন আমরা কিন্তু লাইনে চলে আসতেছি। এটা কি অংশ, তাই না? এটা হচ্ছে কি অংশ, সময় তো না। আমার তো অংশ চাই নাই, আমার চেয়েছে মোট সময়। বলেছে একটা করলে 24 ঘন্টায় খালি হয়, আর একটা খুলে দিলে 16 ঘন্টায় খালি হয়। দুইটা যদি একসঙ্গে খুলে দেই তাহলে আমার মোট কত ঘন্টায় খালি হয়? তাহলে 1 ঘন্টা, এটা 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 কত ঘন্টায় পাইছি আমরা?
এটা পাইছি আমরা 1 ঘন্টায়। 1 ঘন্টায় সিঙ্গেল সিঙ্গেল খালি হয় এত অংশ আর এত অংশ, আর 1 ঘন্টায় দুইটা একসঙ্গে খালি দিলে এর জন্য যোগ করছি। 1 ঘন্টায় দুইটা একসঙ্গে খুলে দিলে খালি হয় এই যে এই অংশ। এই অংশ আমার খালি হয় কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে আবার আগের মতো উল্টাই দেই, এই যে এত এত ভাগের এই যে এত 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 ইন্টু এত, এত প্লাস এত, মানে মানে এটা এখানে আর একটা নাম দিয়ে দিই, দেখেন এটা T1 T2 না, আমরা লিখি T1 ইন্টু T2, আর এখানে কি T1 T2 প্লাস T1। আচ্ছা, তার মানে এই T1 ইন্টু T2 উপরে থাকবে T1 প্লাস T2 অংশ, এটা কিন্তু অংশ, এটা অংশ, অংশ খালি হয় কত ঘন্টায় বলেন তো, কেউ একজন বলেন তো, এই যে অংশটা এটা কয় ঘন্টায় বের 1 করেছিলাম আমরা? ঘন্টায়। 1 ঘন্টায় খালি হয়, 1 ঘন্টায়। আর আমাকে বের করতে হবে কত কত অংশ খালি হওয়া? সম্পূর্ণ অংশ, এক অংশ খালি হয়। 1 অংশ খালি। তাহলে ঐকিক নিয়মে 1 অংশ খালি হয় কত ঘন্টায় হবে বলেন তো? এটা উল্টে যাবে, তো এটা এটা এখানে সে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে উল্টে যাবে, উল্টে গেলে কি থাকবে? নিচে চলে আসবে এটা T1 প্লাস T2, আর উপরে চলে যাবে কি এটা T1 ইন্টু T2। কি বুঝতে পেরেছেন আপনারা যে এই সূত্রটা কোত্থেকে আবিষ্কার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, তানিয়া ফোজ কমেন্ট করেছেন ফেসবুক লাইভে যে সেমন্তী আপু কি লিটারেচার ক্লাস নেবেন? শুধু লিটারেচার এন্ড গ্রামার ক্লাস কি করতে পারবো? আমাদের যে জুনের 1 তারিখ থেকে যে কোর্সটা শুরু হয়ে যাচ্ছে সেখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল সাবজেক্টের জন্য ভর্তি হওয়ার সুযোগ নেই, তবে আমরা সিঙ্গেল সাবজেক্টে 3টা কোর্স করাচ্ছি, 5টা সাবজেক্ট কভার করবে। যেমন অলরেডি আমি ম্যাথ এবং আইসিটি ম্যাথ এবং মেন্টাল এবিলিটি পড়াচ্ছি 48 ক্লাসে, মানে 4 মাসে। কোর্সে কিন্তু থাকবে 25টা ক্লাস, যেটা আমি 48 ক্লাসে পড়াচ্ছি কোর্সে আমি সেটা করাবো 25 ক্লাসে। সুতরাং ওখানে অনেক ফাস্ট যাব, এত ব্যাখ্যা করার টাইম আছে? এতক্ষণে 3টা অঙ্ক করায় ফেলতাম কোর্সের মধ্যে হইলে। আচ্ছা, আবার বিজ্ঞান এবং আইসিটিও করাবো 4 মাসে, 2টা সাবজেক্ট যেহেতু 15 15 30 নাম্বার, 4 মাসে করাবো একই 48টা ক্লাস 800 টাকা করে। কোর্সের মধ্যে থাকবে 15 15 30টা ক্লাস বিজ্ঞান এবং আইসিটি। কিন্তু আপনি যে ইংলিশ পড়তে চেয়েছেন, ইংলিশের ক্লাসটা আমরা শুরু করবো জুলাইয়ের 1 তারিখ থেকে, সেটা 4 মাস হবে না, সেটা হবে 3 মাসের ক্লাস, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 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 3 মাসে আমরা ইংলিশের কোর্সটা শেষ করে দিব। সেমন্তী আপু ক্লাস নেবেন, লিটারেচারের সবগুলো ক্লাস সেমন্তী আপু নেবেন, আর গ্রামারের অর্ধেকের বেশি ক্লাস সেমন্তী আপু নেবেন। আমি অর্ধেক ক্লাস, হয়তো গ্রামারের অর্ধেক বা তার থেকে কিছু কম ক্লাস আমি নিব গ্রামারের, আমরা দুজন মিলেমিশে ক্লাস নিব আর কি। আর বিজ্ঞান এবং আইসিটি ক্লাসটা আগে সিদ্ধান্ত ছিল আমি একা করব, একা নিব, কিন্তু এখন সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছি যে আমার চেয়েও ভালো ক্লাস নেই একজন খুঁজে পেয়েছি, একজন স্পেশালিস্ট খুঁজে পেয়েছি। সে আইসিটি স্পেশালিস্ট, সে হচ্ছে শিক্ষা ক্যাডারে আছে, আইসিটি ক্যাডারে আছে, মানে সে আইসিটি শিক্ষক এবং পার্সোনালিও সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো যার কারণে তার ইলেকট্রনিক সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে, ইলেকট্রিক সার্কিট এগুলো সম্পর্কে খুব ভালো, আমার চেয়ে অনেক অনেক ভালো ধারণা আছে। তো সে আমাদের সাথে আমার বিজ্ঞান কোর্সটাতে সে অর্ধেক ক্লাস নেবে, অর্থাৎ বিজ্ঞান যে কোর্সটা করবো পার্সোনাল কোর্স, সেটা হচ্ছে আমি আর ইমতিয়াজ মিলে নিব, আর ইংলিশ যে কোর্সটা সেটা হচ্ছে আমি আর সেমন্তী আপু মিলে নিব। আশা করি তানিয়া আপু আনসার পেয়েছেন। আচ্ছা, আমরা আমাদের অঙ্কে ফিরে আসি। অঙ্ক তো শেষ, এটাই আনসার, এটাই সূত্র। সূত্র কি মুখস্থ করেন? T1 T2 বাই T1 প্লাস T2। আচ্ছা, পরীক্ষা হলে ভুলে গেছেন, এইটুকু মনে আছে, একটা প্লাস একটা গুণ। আমি চিহ্নটা কার চিহ্ন দিই, হ্যাঁ, T1 T2, সূত্রটা এভাবে মনে রাখবেন, উপরেও T1 T2 নিচেও T1 T2, খালি একটা হচ্ছে কি, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমার মেইন সূত্র। এখন পরীক্ষা হলে ভুলে গেছেন, কিরে দুইটা একরকম লাগতেছে, প্লাস আর গুণ দেখতে একরকম, এখানেও একরকম, উপরে প্লাস না নিচে গুণ, নাকি উপরে গুণ নিচে প্লাস, এটা ভুলে গেছেন। কিভাবে মনে করবেন পরীক্ষা হলে? কেউ একজন বলেন, তার আইকিউ ভালো, যার বেসিক ভালো সে কিন্তু এটা ধরে ফেলবে, ভুলে গেলেও পরীক্ষা হলে মনে করবে। আমি বলি না যে বেসিক ভালো থাকার কি লাভ? বেসিক ভালো থাকলে পরীক্ষা হলে সূত্র ভুলে গেলেও সূত্র নিজের মাথা থেকে পয়দা করা যায়।
কেউ একজন বলেন কেন উপরে প্লাস বা নিচে মানে উপরে গুণ এবং নিচে যোগ চিহ্ন হবে, পরীক্ষা হলে ভুলে গেলে এটা কিভাবে পুনরুদ্ধার করবেন বলেন? ভাইয়া আমি এটা ভগ্নাংশ দিয়ে মনে রাখবো ভাইয়া। কেমন? মানে এই যে মানে কিছুক্ষণ আগে আমরা যে 48/5 5/48 কে যে আমরা উল্টে দিলাম না, আমি হ্যাঁ। এভাবে আর কি মনে রাখবো যে উপরেরটা গুণ হবে নিচেরটা যোগ হবে। মানে এক দিয়ে যখন কম্পেয়ার করেছি ভগ্নাংশকে তখন এটা উল্টে গেছে, মানে উপরে এই এই হিসাবে আর কি আমি মনে রাখবো। মানে আপনি 48/5 এটার সঙ্গে কম্পেয়ার করে মনে রাখবেন যে উপরে হচ্ছে বড় সংখ্যা, আর বড় সংখ্যা বলে গুণ, আর নিচে ছোট সংখ্যা বলে যোগ। যোগফলের চেয়ে গুণফল বড় হয়, এই জন্য উপরে গুণ। এই তো, ভাইয়া তাই না? বিষয়টা আমি এটা বলি নাই, মানে আমি এক দিয়ে স্যার কম্পেয়ার করেছি তো এই না, জন্য একদম একটু কঠিন। পরীক্ষা হলে তো এত চিন্তা করার স্যার কিছু নাই। এখানে তো স্যার পজিটিভ আনসার আসার জন্য স্যার উপরেটা বড় হতে হবে স্যার, আর গুণ না, করলে দুটোই positive আসবে। হ্যাঁ, দুটোই পজিটিভ। 5/48 ও পজিটিভ, 48/5 ও পজিটিভ। স্যার পজিটিভ নেগেটিভ আর দুটো স্যার প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ দশমিকের চেয়ে একের চেয়ে বড় নাকি একের চেয়ে ছোট? দশমিক আসবে নাকি আসবে না? বলো গোবিন্দ বলো। স্যার আমরা যদি লসাগু করি সেই ক্ষেত্রে তো স্যার গুণ হবে, তো সেই ক্ষেত্রে গুণটা নিচে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু এক অংশ বের করব বা সম্পূর্ণ অংশ বের করব সেই ক্ষেত্রে গুণটা উপরে হয়ে যাবে। তাহলে তো আমরা মেইন অঙ্কে চলে আসলাম। আমার মেইন অঙ্ক মনে নাই, সব বলে গেছি পরীক্ষা হলে। তো, স্যার আমি এটা পারবো না, আমি বলে দিই। স্যার আমি আচ্ছা, একটু কেউ বলি। বলো বলো। স্যার আমি হইলে এটা এভাবে মনে রাখতাম, স্যার উপরে গুণ চিহ্ন থাকলে তো স্যার কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই, উপরে তার মানে কোনো চিহ্ন নাই, নিচে শুধু প্লাস হবে। পরীক্ষা হলে এটাও বলে গেছো, চিহ্ন যে কোথায় নাই এটাও বলে গেছো। তোমার মনে আছে T1 প্লাস T2 আর নিচে T1 স্যার T2 উপরে এটা তো গুণ হবে, ওইখানে স্যার কোনো গুণ থাকলে তো স্যার কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই, মনে কোনো আছে চিহ্ন না থাকলে গুণ মনে করতে আছে হবে। তোমার? পরীক্ষা তো ভুলে গেছো উপরে গুণ না নিচে গুণ। আমি তো সেই কন্ডিশনের কথা বলতেছি। ও আচ্ছা স্যার। আচ্ছা, স্যার আমি বলে দিই। নিচে গুণ হইলে কি স্যার মানে একের চেয়ে কম হয়ে যাবে? ওইটা আমি বলে দিই। মনে করো তোমরা পরীক্ষা হলে এই যে 24 আর 16 এই দুইটা সংখ্যা, বা যে কোনো দুইটা সংখ্যা, ধরো 10 আর 15, এই দুইটা স্যাম্পল সংখ্যাকে তোমরা উদাহরণ হিসেবে কল্পনা করবা। এরপরে নিজে নিজে মনে মনে কল্পনা করবা, বলো দেখি যে 24 আর 16 এই দুইটা সংখ্যা, একটা হলো 24 ঘন্টায় আর একটা হলো 16 ঘন্টায়, দুইটা একসঙ্গে ছেড়ে দিলে যে সময়টা হবে সেটা তো আনুমানিক 6-7 ঘন্টা বা 8-10 ঘন্টায় হওয়ার কথা। এটা কি দশমিকে চলে আসবে? 1 ঘন্টায় যে তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে, এটা কি সম্ভব? লজিকে কি মানে? একটা পাইপ দিয়ে ভরতে লাগে 24 ঘন্টা, আর একটা পাইপ দিয়ে ভরতে লাগে 16 ঘন্টা, আর দুইটা পাইপ একসঙ্গে ছেড়ে দিলে 1 ঘন্টার আগে ফিল আপ হয়ে যাবে। লজিক্যালি কি এটা মনে হয় সম্ভব কোনোদিন? না, একের চাইতে আনসার অবশ্যই একের চেয়ে বেশি হবে আর কি। রাইট, আনসারটা একের চেয়ে বড় হবে। এখন এই যে যদি T1 T2 দেই, মানে উপরে গুণ চিহ্ন, উপরে গুণ চিহ্ন দিলে আনসারটা আমার একের চেয়ে বড় হয়। এই জন্য এটাই হচ্ছে আমার আনসার। পরীক্ষা হলে ভুলে গেলে মনে রাখবা কি, উপরে হচ্ছে T1 T2 গুণ চিহ্ন, কারণ আনসারটা একের চেয়ে বড় হবে, আর নিচে হচ্ছে T1 প্লাস T2। এই হচ্ছে আমার একমাত্র সূত্র। ওকে, এখন আমরা নিজেরা একটা রাফ অঙ্ক করে ফেলি। বলো 10 আর 15 হইলে, ধরো একটা পাইপ দিয়ে আমরা এখানে কি বলেছিলাম, খালি হইতে লাগে 16 ঘন্টা। আমরা যখন অঙ্কটা উল্টে দিই, যদি আমরা খালি না হয়ে যদি বলি ফিল আপ হইতে, এখন যদি আমরা বলি একটা মোটর দিয়া ফিল আপ হইতে লাগে 10 ঘন্টা, পাম্প মোটর আর কি, আরেকটা মোটরের পাম্প দিয়ে ফিল আপ হইতে লাগে 15 ঘন্টা, 10 ঘন্টার 15 ঘন্টা। দুইটা মোটর দিয়ে যদি একসাথে ছাড়ি, এই যে এটা হচ্ছে চিকন মোটর, সময় লাগে 15 ঘন্টা, আর এটা হচ্ছে মোটা মোটর, সময় লাগে 10 ঘন্টা। দুইটা যদি একসঙ্গে ছেড়ে দেই তাহলে কত ঘন্টা লাগবে? কেউ একজন বলে ফেলো, কুইক আনসার। 6 ঘন্টা স্যার, 6 ঘন্টা স্যার। 15 হ্যাঁ, ইনটু 10 15 প্লাস স্যার 5 ঘন্টা Right. স্যার। 10 আর 15 150, গুণফল T1 T2 150, আর T1 প্লাস T2 হচ্ছে 25 25 25 625, সরি 5 25 125, 25 25 625, 5 25 125, 6 25 150, 7 25 175, 8 25 200, 9 25 225, এগুলো মুখস্থ। 25 নাম মতো মুখস্থ রাখতে হবে বলেছিলাম। এটা হচ্ছে 6। তাহলে তোমরা কি অনেক ইজি না? এটা বলো তো, অনেক ইজি না অঙ্কটা? জি স্যার।
বললো একটা একটা পাইপ দিয়ে খালি হইতে লাগে 12 ঘন্টা, আরেকটা পাইপ দিয়ে খালিতে লাগে 8 ঘন্টা। এখন এই দুটো একসঙ্গে ছেড়ে দিলে কয় ঘন্টা লাগবে? আনসার কি হবে? 8 12 96 বাই 8 আর 12 20, 4 দিয়ে কাটলে 4 24, 4 দিয়ে কাটলে 5, 4 5 20, আনসার হবে 4.4 মানে 8, 4/8 হবে আনসার। 8 এবং 12 ক্ষেত্রে আনসার হবে 4.8। দেখো আনসারটা কত হয়েছে? বলেছিলাম 8 এর অর্ধেক কত? 4, আর 12 এর অর্ধেক কত? 6। আনসারটা 4 এবং 6 এর মাঝখানে যেটা আছে সেটাই। দেখছো মিলছে? মিলছে নাকি মিলে নাই? মিলেছে। বলেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে আনসারটা অর্ধেক, দুইটার অর্ধেকের মাঝামাঝি কোন একটা সংখ্যা হবে। 10 এর অর্ধেক হচ্ছে 5, আর 15 এর অর্ধেক হচ্ছে 7.5। তাহলে 5 এর চেয়ে বড়, 7.5 এর চেয়ে ছোট 6 হয়েছে। 5 আর 7.5 এর মাঝখানে 6 মিলছে না মিলে নাই? এখানে 8 এর অর্ধেক 4 আর 12 এর অর্ধেক হচ্ছে 6, এই দুটার মাঝখানে কে? আনসার। আমার আনসারটা কত? 4.8। মিলেছে নাকি মিলে নাই? লজিক। জি স্যার মিলছে। স্যার পরীক্ষা হলে কি স্যার অপশনের মধ্যে যদি এরকম কাছাকাছি দেখি ওইগুলা, তাহলে কি স্যার অঙ্ক না করে কি আনসার করব? কনফিউজিং না দেয়, যেমন দেখো এই অঙ্কটা, এই যে 8 আর 12 ঘন্টা, এটা আনসার কত হবে? অবশ্যই 4 এর চেয়ে বড় হবে, অবশ্যই 6 এর চেয়ে ছোট হবে। কারণ পরীক্ষা হলে তোমার অপশন আছে 4, 4.8, 6, 6.3, 3.5, 3.5, 4, 6, 6.3, 4.8। কোনটাকে আনসার হিসেবে নিবা বলো তো? আমি তো কনফিডেন্টলি বলতে পারি যে 8 এর অর্ধেক হচ্ছে 4, এটাও আনসার হবে না। 12 এর অর্ধেক হচ্ছে 6, এটাও আনসার হবে না। আনসারটা হবে 4 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট। তো এখানে যে আনসারটা আছে সেটাই হবে আমার আনসার। ক্লিয়ার? কিন্তু যদি এই রেঞ্জের মধ্যে 4 থেকে 6 এর মধ্যে দুইটা আনসার থাকতো, একটা 4.8 আর একটা 5.3, তখন কিন্তু তুমি অঙ্কটা না করে করতে পারতা না। ক্লিয়ার অর নট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। স্যার অপশন গুলো স্যার কিরকম করে আসে স্যার? এরকম কাছাকাছি আসে নাকি ডিসটেন্স? এত কাছাকাছি আসে না। যেই বিসিএস এ কোশ্চেন কঠিন হয় সেই বিসিএস এ কাছাকাছি আসে। যেমন 41 এর কোশ্চেন কঠিন হয়েছে, এই জন্য আম, অঙ্কের মানগুলো খুব কাছাকাছি ছিল। ইভেন সাল এসেছে অনেকগুলা, সবগুলো সাল ছিল কাছাকাছি, আইডিয়া করার সুযোগ নাই। যেমন 6 দফা কত সালে হয়? 66 সালে হয়, আমি ভুলে গেছি। কিন্তু এইটুকু জানি 60 থেকে 70 এর মাঝামাঝি কোন একটা সংখ্যা। এখন যদি আমাকে দেয় 54, 64, 65, 66, 67, তাহলে কনফিউজিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ 66 সাইজ অফ অনেক সহজ বলে আমরা এমনি মনে করতে পারি, কিন্তু যেসব টপিক আছে অনেক বেশি কঠিন, সেগুলো মনে করবো কিভাবে? আচ্ছা তাহলে আমার ইয়ে শেষ, এই অধ্যায়ের টপিক শেষ, আমার বেসিক শেষ। কি টাইপ 1 শেষ, তাই না? হ্যাঁ স্যার। শেষ হয়েছে নাকি হয় নাই? আচ্ছা এই একই সূত্র অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। চলো আমরা কাজের ক্ষেত্রে প্রযোজ্য। চলো আমরা কাজের ক্ষেত্রে করি। ভাইয়া একটা জিজ্ঞাসা ছিল এই নলের অঙ্কে, একটা দিয়ে ভরবে আর একটা দিয়ে মানে খালি হবে, সেক্ষেত্রেও কি আমরা একই রকম ভাবে সূত্র ব্যবহার করব? একই সূত্র। রিমেম্বার, সবাই লিখে রাখো, খাতায় নোট লিখে রাখো। নল দিয়ে খালি হওয়ার অঙ্ক এবং নল দিয়ে বা পাম্প দিয়ে পূরণ হওয়ার অঙ্ক, উভয় ক্ষেত্রে একই সূত্র। সূত্র উল্টে দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আচ্ছা এটার মধ্যে আমরা টাইপ 2 লিখতে পারি। দেখো এটা টাইপ 1 1.2, মানে টাইপ 1 এর মধ্যে 2 আর কি। লেখো, আগেটা ছিল টাইপ 1, এটা লেখো টাইপ 1.2, 1/2। এটা 1.2 না, এটার উত্তর হচ্ছে 1/2। 1/2টা কেমন? এই মাথা কি গরম হয়ে যাচ্ছে? না স্যার। জোক বলতে হবে? না স্যার ঠিক আছে। জি স্যার, একটা বলেন স্যার। জি স্যার বলতে হবে স্যার। এর মধ্যে জোক মনে পড়তেছে না, গান মনে পড়তেছে। গান গাইবো না জোক বলবো? জি স্যার, স্যার গান গান স্যার, আপনি খুব স্যার, ভালো গান গান স্যার। দেখছেন Please, কত sir. ভালো পড়ায়, আবার ফিতে ফিতে একদম নিজের সাথে গানও শোনায়।
এমন মাস্টার আপনারা পাবেন কোথায় বলুন তো? কোথাও পাবো না স্যার, আপনি খুব ভালো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। আপনি যে বলেন কোথাও পাবো না, এই জন্য আমার মনে পড়েছে কোথাও। আমরা অঙ্কে ফিরে আসি। 1 নম্বরের 2 নম্বর টাইপ কি? চৌবাচ্চার অংশ পূরণ। আচ্ছা, চৌবাচ্চার অংশ পূরণ মানে কি? সেম আগের অঙ্কটাই বললো, একটা পাইপ দিয়ে 10 ঘন্টা লাগে সিঙ্গেলি খালি হইতে, আরেকটা পাইপ দিয়ে 15 ঘন্টা লাগে সিঙ্গেলি খালি হইতে। এখন দুইটা পাইপ একসঙ্গে ছেড়ে দিলে কয় ঘন্টা লাগবে আমার খালি হতে? সরি, কয় ঘন্টা লাগবে খালি হতে তো আমরা আগে করাইছি। এখন বললো দুইটা পাইপ একসঙ্গে ছেড়ে দিলে অর্ধেক অর্ধেক খালি হইতে আমার কতক্ষণ লাগে? তো এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে 2 ধাপে করতে পারি, আর একটা হচ্ছে নতুন সূত্র দিয়ে 1 ধাপে করে ফেলতে পারি। 2 ধাপ কেমন? প্রথম ধাপটা হবে আগের অঙ্কটাই, যে পুরোটা খালি হইতে লাগে একটু আগে আমরা বের করেছিলাম 4.8 ঘন্টা, তাই না? একটু আগে বের করেছিলাম আমরা একটা দুইটা পাইপ দিয়ে একসঙ্গে লাগে 4.8 ঘন্টা। আবার অঙ্কটা আমরা একটু আঁকি। এটা হচ্ছে অর্ধেক। আচ্ছা, এই হচ্ছে 2 পাইপ, একটা ছিল 10 ঘন্টা আর একটা ছিল 15 ঘন্টা। এগুলো ঘন্টা, ঠিক আছে? এখন আমরা এইটার অঙ্কটা বের করেছিলাম যে পুরোটা খালি হইতে লাগছিল কয় ঘন্টা? 4.8 ঘন্টা পুরোটা খালি হইতে। তাহলে অর্ধেক লাগবে, এটা কমন সেন্স। এটা কি স্যার আমাদের ওটা স্যার 12 আর 8 ছিল স্যার, ওটা 12 আর 8 স্যার। সরি সরি এটা সরি 6 হ্যাঁ 12 সরি 12 আর 8। ওকে, এই 12 আর 8 এর অঙ্কটাতে আমরা আনসার এসেছিল কত? 4.8। তাহলে এখন আমরা যদি বলি যে এই ট্যাঙ্কিটার অর্ধেক ফিল আপ হইতে কয় ঘন্টা লাগবে, তাহলে অর্ধেক ফিল আপ হইতে 2.4 পুরোটা হচ্ছে যদি 48 এর অর্ধেক 24 মানে 2.4। এখন এটা আমরা এমন করতে পারি, আগে অঙ্কটা বের করব আগের মতো নরমাল টাইপ 1.1 এর মতো করব, 4.8 ঘন্টা আনসার বেরোবে। পরে আমরা আরেকটা ধাপ বলবো যে পুরোটা হইতে যেহেতু 4.8 লাগে, অতএব অর্ধেকটা হইতে লাগবে আর অর্ধেক মানে 2.4। এটা হচ্ছে একটা স্টাইল, কিন্তু আমি দুইটা ধাপে করতে রাজি না, আমি এক সূত্র করে ফেলতে রাজি এক ধাপে। ধাপটা কি? ধাপটা হচ্ছে, সূত্র লেখেন 2 নম্বর সূত্র, T1 T2 বাই T1 প্লাস T2 ইন্টু অংশ। যদিও এই অঙ্কটা আর আগের অঙ্কটা, আগের সূত্রটা একই, এই সূত্রটা শিখলে আগের সূত্রটা শিখতে হয় না। কেন বললেন তো? কারণ এখানে যে অংশ আছে না, এই আগের অঙ্কটাতে অংশ যদি 1 হয় তাহলে অংশ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা না করা একই কথা। মানে আমার যদি বলতো আগের সূত্রটা যেটা ছিল যে পুরো ট্যাঙ্কি ভরতে কত সময় লাগে, তাহলে পুরো ট্যাঙ্কি আমরা এখানে লিখতাম 1 অংশ, মানে লিখতাম 1 দিয়ে যখন গুণ দিতাম তখন এটা অটোমেটিক নাই হয়ে যেত। থাকতো হচ্ছে আমার এইটুকু, মানে আমরা 1 নম্বর অঙ্কে ফিরে যেতাম। তার মানে আগের সূত্র আর এই সূত্র অ্যাকচুয়ালি একই সূত্র। কেউ কি বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ স্যার। তাহলে এইটা কি করে দিতে হবে? আগের অঙ্কে আনসার আসছিল 10, একটা ছিল 10 ঘন্টা আর একটা ছিল 15 ঘন্টা। আনসার আসছিল কত? 6 ঘন্টা আসছিল না আনসার? এখন যদি বলে 3 ভাগের 1 ভাগ পূরণে কত সময় লাগবে, তাহলে আমরা কি লিখবো? 2 করি, একটা অঙ্ক করে দেই। 2 ঘন্টা 10 প্লাস 15 উপরে হচ্ছে 10 ইন্টু 15 ইন্টু অংশ কত? 3 ভাগের 1 ভাগ। বললো একটা অঙ্ক দিয়ে বললো এরকম, একটা সিঙ্গেল ভাগ দিয়ে 10 ঘন্টা হয় খালি হয়, আর একটা সিঙ্গেল ভাগ দিয়ে 15 ঘন্টা খালি হয়। দুইটা একসঙ্গে খুলে দিলে এই ট্যাঙ্কিটার 3 ভাগের 1 ভাগ খালি হয়ে যাইতে কতক্ষণ সময় লাগবে? 3 ভাগের 1 ভাগ আগে, এই যে 1 ভাগ, এই 2 ভাগ, এই 3 ভাগ, 1 2 3 3 ভাগ। বলছে এইটুকু খালি হইতে কত সময় লাগবে? তাহলে আমরা আগের অঙ্কে করছিলাম পুরোটা খালি হইতে লাগবে 6 ঘন্টা, তাহলে এই 3 ভাগের 1 ভাগ খালি হইতে লাগবে 6 এর 3 ভাগের 1 ভাগ, মানে 2 ঘন্টা লাগবে। 2 আমরা ঘন্টা। এখানে করি 3 ভাগের 1 ভাগ সমান সমান কি 10 আর 15 25, আর 10 15 150,
ইন্টু 3/1 সমান সমান কি 6 ইন্টু 3/1 সমান সমান 2 ঘন্টা। লিখে রাখেন, এখন মনে করতেছে, মনে হচ্ছে খুব ইজি, কারণ আমি বলে দিচ্ছি এই জন্য ইজি মনে হচ্ছে, কিন্তু পরীক্ষা হলে বা পরীক্ষার আগের রাতে যখন রিভাইজ করতে যাবেন, এবং না লিখলে পরীক্ষা হলে আগের রাতে মাথা গরম থাকবে, তখন মনে পড়ে দৌড়ে করে কি লিখছিলাম, মনে নিজেই নিজের লেখা নিজেই বুঝতে পারবেন না তখন। এই জন্য লিখে রাখেন সূত্র এটা, এবং এটা এখানে লিখে রাখেন, এটা আগের অঙ্ক, এবার ডাকটা লিখে রাখেন আগের অঙ্কে। আগের অঙ্কে 3/1 অংশ, 3/1 অংশ খালি হতে প্রয়োজনীয় সময়। এটা হচ্ছে আমরা বের করেছি এখন। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি এই টাইপের কিছু হোমওয়ার্ক দিব? বিসিএস আসছে কয়েকটা অঙ্ক, 18তম বিসিএস আসছে, পাবলিক বিপিএসসির সহকারী পরিচালক পদে আসছে, প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা আসছে। একটা অঙ্ক হোমওয়ার্ক দেই, 18তম বিসিএস এরটা, এটা লিখে দেই, হোমওয়ার্ক করে আনবেন। লেখেন হোমওয়ার্ক 18 বিসিএস। চৌবাচ্চা কি? ট্যাঙ্কি ট্যাঙ্কি ট্যাঙ্কি। আমাদের বলে না, আমাদের বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে সেফটি ট্যাঙ্ক থাকে, এই সেফটি ট্যাঙ্ক মানে কি? নিরাপত্তা ট্যাঙ্ক নাকি? ওইটাও একটা চৌবাচ্চা। ওইটা একটা চৌবাচ্চা, কিন্তু এই নামকরণের সার্থকতা কি? এটা সেফটি ট্যাঙ্ক কেন বলা হয়? স্যার আবার যদি যুদ্ধ হয় স্যার ওখানে আমরা লুকাইতে পারবো আর কি। সেফটি ট্যাঙ্ক একটু জোকস বলতে চাচ্ছিলাম, তাই না? আমাদের জোকস মনে পড়ছিল না, এখন জোকস একটা আমরা আবিষ্কার করলাম, মনে করা দরকার নাই, আবিষ্কার করলাম। জোকস হচ্ছে সেফটি ট্যাঙ্ক। সেফটি ট্যাঙ্কে কি থাকে আপনারা জানেন? হ্যাঁ, কি থাকে? সেফটি ট্যাঙ্ক মানে নামটাই তো দিচ্ছে সেফটি ট্যাঙ্ক, মানে এটা হলো গিয়ে এমন কিছু স্যার রাখবো এখানে যেটা পানি আসলে রিজার্ভ থাকে। না 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 না, পানি রিজার্ভ থাকে না, পানি রিজার্ভ হচ্ছে আলাদা। পানি রিজার্ভের ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কি থাকে, সেটা আলাদা। স্যার যেমন ঢাকা ওয়াটার সেফটি ট্যাঙ্কে আমাদের বজ্র থাকে। বজ্র না, ময়লাগুলো জমা হয়। বজ্রপাত, বজ্রপাত না, বজ্র না, বর্জ্য, বজ্র আর বর্জ্য পার্থক্য আছে না? বর্জ্য থাকে মানে হিউম্যান ওয়েস্ট যেটাকে বলা হয়, শিট। এখন আমি ছোটবেলা থেকে খুঁজতেছি কিরে সেফটি ট্যাঙ্ক নাম কেন হবে, এটার নাম কেন সেফটি ট্যাঙ্ক হবে? আমরা কি আমাদের মলমূত্রকে নিরাপদে রাখতে চাই, এই জন্য এটার নাম সেফটি ট্যাঙ্ক? পরে খোলা ভাবলাম জায়গায় একটা, হ্যাঁ, খোলা জায়গায় রাখলে ওটা বায়ু দূষণ হবে না, ওটা একটা লজিক হইতে পারে যে এটা আমরা যেন লিকেজ না হয়, এই জন্য নিরাপদে একটা ট্যাঙ্কের ভিতরে রাখতে চাই, এবং সেটা আন্ডারগ্রাউন্ডে যেন দুর্গন্ধ বের না হয়। কিন্তু এটার নাম সেফটি কেন হবে? সেফটির চেয়ে ভালো কোনো শব্দ ছিল না? এটা হইতে পারতো সিক্রেট ট্যাঙ্ক, অথবা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, অথবা সেপারেশন ট্যাঙ্ক, এরকম হইতে পারতো না? সেফটি কেন হবে? এই কোশ্চেন আমি ছোটবেলা থেকেই খুঁজতেছি। সেমন্ত বাবু কি আজকে আছেন? হ্যাঁ আছেন, আমি দেখতে পাচ্ছি। সেমন্ত বাবু বলেন তো আসলে এটার ট্যাঙ্ক, এটার নাম কি?
আপনি আপনার কোশ্চেন শুনে মনে হয় লিভ নিয়ে নিছে। কেন, লজ্জা পেয়েছে নাকি? কেমন আপু, আপনি বলেন, বিল্ডিং এর নিচে যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কটাকে কি বলা হয়, কি ট্যাঙ্ক বলা হয়? উনি বোধহয় ডাটা অন করে ঘুমায় পড়ছে। অঙ্ক লেখেন আর যোগ শুনেন, টাইম ওয়েস্ট করা যাবে না। স্যার শেষ করলেন না তো স্যার? বলবো 74 আনসারের জন্য অপেক্ষা করছি, উনি আসুক। উনি বোধহয় এই মুহূর্তে ইজি কাজে বিজি আছে, উনি আসলে পরে আমরা যোগস ওনার মুখ থেকে শুনে পরে শেষ করব। যোগস তো শেষ, এই তো আর এত বড় কোনো যোগস আছে? আমি রাজা রানী যোগ বলে আপনারা হাসতেন, টুনা যোগ বলে হাসতেন, এই যে প্র্যাকটিক্যাল যোগ বলেছি সেটা তো আপনারা হেসেছেন। দুটি পাইপ দিয়ে একসঙ্গে 3/2 অংশ পূরণ করতে কত সময় লাগবে? আমি যেটা পরে জেনেছি, ট্যাঙ্কটার নাম হচ্ছে সেফটি ট্যাঙ্ক না, ট্যাঙ্কটার নাম হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, সেপটিক, অ্যান্টিসেপটিক। কেউ একজন গুগলে সার্চ দিয়ে বের করেন তো সেপটিক অর্থ কি? SEPTIK, সেপটিক অর্থ কি? সেপটিক ট্যাঙ্ক। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা আনসার হচ্ছে 18তম বিসিএস, 4/5 ঘন্টা। 4/5 ঘন্টা মানে কি? 1 ঘন্টা প্লাস 4/1 ঘন্টা। 4/1 ঘন্টা মানে কি? কত মিনিট? হ্যালো, এই যে 4/5 ঘন্টা, এটাকে যদি মিনিটে প্রকাশ করতে বলা হয় তাহলে কত মিনিট হবে? 15 15 20 মিনিট। minutes 1 ঘন্টা 15 মিনিট। অথবা যদি আমি 60 মিনিট আর 15 মিনিট যোগ করে দিই হবে 75 মিনিট। এই সবগুলো আনসার, ঠিক আছে? এই সবগুলো আনসার। পরীক্ষা হলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণই নাই। ছাড়া যাবে না, পারা জিনিস ছাড়া যাবে না, পারা জিনিস ছাড়া যাবে না। কায়া দেখলে মায়া বাড়ে, জয় থাকতে ভঙ্গ ভালো, এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের প্রবাদ, খনার বচন। আমরা এখন অন্য অঙ্কে চলে যাই, একটু আপার লেভেলের অঙ্কে চলে যাই, যদিও আসে নাই, কিন্তু এখন যে লেভেলের কোশ্চেন হচ্ছে 41-এ যা হয়েছে এবং ফিউচারে যা হতে যাচ্ছে 41-এর রিটেনে আমি দেখতে পাচ্ছি, খবর আছে। আমরা এখন 3 ধাপের অঙ্ক করব, যে একটা পাইপ দিয়ে 6 ঘন্টায়, একটা দিয়ে 10 ঘন্টায়, একটা দিয়ে 12 ঘন্টায় ফিল আপ হয়। 3টে একসঙ্গে ছেড়ে দিলে কয় ঘন্টা লাগবে? পারবো কি পারবো না বলেন তো? বলেন তো পারবো কি পারবো না? ভাইয়া পারবো, 3টা তখন T3 আসবে, একই সিস্টেম হবে না? না, একটু ঝামেলা আছে। T3 আসবে কিন্তু সূত্রটা একরকম হবে না। T1 প্লাস T2 প্লাস T1 T2 T3 বাই T1 প্লাস T2 প্লাস T3 এরকম হবে না, একটু ঝামেলা আছে। বলেন তো কেন? ভাই একই হবে না কেন ভাই? দুইটা যেহেতু আপনারা মানে দুইটা যেহেতু করলাম, দুইটাতে যোগ হইলো, তাহলে ওখানে তো একটা যোগ করে দিলে হয়ে যায়। এই তো 5টা হইলে 5টা যোগ হবে। লজিক্যালি সেটাই হওয়ার কথা। তাহলে এখন ওই যে বেসিকে যান, বেসিকে যান তো। বেসিকে কি ছিল? ওই যে T1 T2 বাই T1 প্লাস T2 কিভাবে আসছে? লসাগু করে। এখন লসাগু 3টা জিনিস দিয়ে লসাগু করে দেখেন তো, এরকম আসে না অন্যরকম আসে? হ্যাঁ, লসাগু করার ক্ষেত্রে তখন মানটা হয়তো চেঞ্জ হবে। মানটা কেমন আসে? কয় ধাপে স্যার আসে? স্যার উপরে স্যার জাস্ট ওই দুইটা করে আসবে আর কি, একটার বদলি দুইটা করে আসবে। লাইনে চলে আসছো মানে কি? তোমাদের মুখ থেকে কথা বের করতে হবে, আমি বললে তো ভুলে যাবা। নিজেরা চিন্তা করে যখন বের করবা সেটা আর ভুলবা না। বিষয়টা কি দেখো, আমি আবার বলি, 3টা সংখ্যা নেই, হ্যাঁ? একটা হচ্ছে T1 1/T1, আর একটা হচ্ছে 1/T2, আর একটা হচ্ছে 1/T3। এই পর্যন্ত সেম।
আগে এই দুইটা যোগ করেছিলাম, হ্যাঁ আগে এই দুইটা যোগ করেছিলাম, এখন তিনটা যোগ করছি। কিন্তু যখন আমি লসাগু করবো তখনই কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিরকম? লসাগু কত? T1 T2 T3। T1 দিয়ে যদি ভাগ করি থাকবে কি T1 T2 T3, লিখলাম T2 T3 প্লাস T2 যখন ভাগ করব থাকবে T1 T3, লিখলাম T3 T1 প্লাস T3 যখন আমি নিব তখন থাকবে কি T1 T2, লিখলাম আমি T1 T2। পরে লাস্ট স্টেপে যখন এটাকে উল্টাই দিব তখন আনসারটা কি হবে? আগের মতোই উপরেরটা ঠিকই থাকবে, আগে ছিল T1 T2 আর এখন হবে T1 T2 T3। এখানে কোনো সমস্যা নাই, তো সমস্যাটা নিচে হয়ে দাঁড়াইছে। সমস্যাটা কি? নিচে নিচে এখন আর T1 প্লাস T2 প্লাস T3 লেখা যাবে না, লিখতে হবে কি দুইটা দুইটা করে কাপড় আমাকে নিতে হবে। একটা কাপড়ের নাম T1 T2, আমরা আগে প্রথমটা আগে নেই, T1 T2 প্লাস দ্বিতীয় কাপড়টা নেই T2 T3 প্লাস তৃতীয় কাপড়টা নেই AB BC CA, মনে আছে? AB BC CA, এই জন্য আমরা T3 T1 নিলাম, মনে আছে? আমরা বীজগণিতে করেছিলাম না AB BC CA, এটা একটা সিকোয়েন্স A B B C C A। এই দুইটা গুণ করলে হয় AB, এই দুইটা গুণ করলে হয় BC, এন্টিক্লক ক্লকওয়াইজ, আগে B পরে C। এই দুইটা গুণ করলে হয় CA, নট AC। যদিও এই অঙ্কের ক্ষেত্রে T1 T3 লিখলেও ভুল হবে না, T1 টা আগে দিলেও ভুল হবে না, কারণ এখানে গুণ এবং যোগ দুইটাই সমান। কিন্তু যদি বিয়োগ থাকতো এবং ভাগ থাকতো তখনই কিন্তু এই CA না লিখে AC লিখলে ভুল হয়ে যেত। সবাই কি বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো বেবি, হ্যালো, স্যার নো। কারো কোনো কোশ্চেন নাই? সবাই তো বুঝতে পারতেছে, এটা তো হওয়ার কথা না। দীপ্ত দাস, নতুন মানুষকে জিজ্ঞেস করি, দীপ্ত দাস আপনি কি বুঝতে পারছেন? না স্যার বুঝতে পারিনি স্যার। স্যার প্রশ্ন করবেন না, আপনি তো নতুন, আপনাকে বলে দিই আমার স্টাইল হচ্ছে যে জিনিসটা বুঝবেন না সেখানে আমাকে থামাবেন, বলেন কোন লাইনটাই বুঝেন নাই, কোনটাই বুঝেন নাই, এটা বুঝছেন? জি স্যার, ওটা বুঝতে স্যার, সেকেন্ড লাইনটা। আচ্ছা, এটা কি করছি আমি? জাস্ট লসাগু করছি, কিছুই করি নাই। তিনটা হর আছে, একটা হরের নাম T1, আর একটা হরের নাম T2, আর একটা হরের নাম T3। এটা একটা হর, এটা একটা হর, এটা একটা হর। তিনটা হরকে গুণ করে দিলে কি লসাগু হয়ে যায়, এটা লসাগু। এই তিনটা হচ্ছে এটা লসাগু। যখন আমি লসাগু করব তখন কি করব বলেন তো? এই T1 দিয়ে এটাকে ভাগ করেছি, T1 নাই, রইলো কি T2 T3। এই T2 T3 টা আমরা এখানে বসাই দিচ্ছি। আবার যখন T2 দিয়ে ভাগ করেছি তখন T2 নাই হয়ে গেছে, রয়েছিল কি T1 T3। আমি লিখছি এখানে T1 T3। এখন বুঝতে পেরেছেন? জি জি স্যার। আচ্ছা, আর এই লাইনটা কি উল্টে দিছি? কেন উল্টে দিছি? ওই যে আগের অঙ্কে উল্টে দিছিলাম। আগের অঙ্কে মনে আছে ওই যে T1 T2 বাই T2 প্লাস T1 আসছিল না, T2, হ্যাঁ আসছিল, ওইটাকে উল্টে দেওয়াটা হয়েছিল কি উল্টে দিয়েছিলাম, উল্টে দেওয়াটা আসছিল, হ্যাঁ স্যার এখন তো বুঝতে পারছি স্যার। স্যার স্যার এই থার্ড লাইনটা বুঝতে পারছিলাম না স্যার, যে আমি যে উল্টা দিয়েছেন তো জিনিসটা বুঝছিলাম না, এখন বুঝছি। এটাকে আমরা উল্টে দিচ্ছি। কেন উল্টে দিচ্ছি এটা তো আমি দেখাইছি আগে, যে আহ, এই এত অংশ পূরণ করে 1 ঘন্টায়, অর্থাৎ এক অংশ পূরণ করে কত ঘন্টায়। যখন এক অংশ দিয়ে দিব তখন নিচে ভাগ হয়ে যাবে, ভাগ হলেই কি হয় ভগ্নাংশ উল্টে যায়, আগের অঙ্কের মতোই আর কি। জাস্ট এটা হচ্ছে আমার সূত্র, এটাকে আপনারা সূত্র লিখেন যে 3টি পাইপের ক্ষেত্রে সূত্র হবে এরকম। দেখেন আমি লিখে দিই, প্রতিবেদনটা দেখালাম, দেখেন বুঝতে পারছেন প্রতিবেদনটা? কোর্সের ক্লাসে এই প্রতিবেদন দেখাবো না, কোর্সের ক্লাসে কি করবো জানো? ডাইরেক্ট বলবো, কোর্সের ক্লাসে বলবো 3টি নলের কোর্সের ক্ষেত্রে। ক্লাসে কি জোকস বলবেন? না, সময় পাবো নাকি? 3টি নলের সূত্র, 3টি নলের সূত্র কি? T1 T2 T3 বাই T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। এটাকে মনে রাখার টেকনিক কি? একটি করে গুণ
আর দুটি করে কি বলো আয়ান, দুটি করে কি গুণ করে যোগ, এটা হচ্ছে একটা করে গুণ করে দেব, সিঙ্গেল T1 এর সাথে T2 এর সাথে T3 গুণ করলাম। আর এখানে কি এই দুইটা উপাদান করে গুণ করছি আলাদা আলাদা ভাবে করে সবগুলাকে যোগ করে দিছি, মনে থাকবে না? না এটা একটা ইয়ে করি, এটাকে একটি করে গুণ না লিখি, আমি লিখি তিনটি একসাথে গুণ, তিনটি গুণ, আর নিচে হচ্ছে দুটি করে গুণ করে যোগ। এই ছন্দটাকে বুঝতে পেরেছেন আপনারা? শর্টকাট ছন্দটা মনে রাখার, এই যে এইটাকে মনে রাখার, এটা বুঝতে পেরেছেন? উপরে তিনটা গুণ একসাথে আর নিচে দুইটা করে গুণ করে যোগ, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সেগুনটি আপনি শুনতে পাচ্ছেন? উনি আজকে নাই, বুঝা গেছে। বলেন তাহলে একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, রাফ সহজ একটা অঙ্ক নেই। একটা চৌবাচ্চা, তিনটা নল আছে, একটা নল দিয়ে 10 ঘন্টায় খালি হয়, আর একটা নল দিয়ে 15 ঘন্টায় খালি হয়, আর একটা নল দিয়ে 20 ঘন্টায় খালি হয়। তিনটা নল একসঙ্গে খালি খুলে দিলে কত ঘন্টায় খালি হবে? এই অঙ্কটা আমার আগে করে ফেলি নিজেরা। এই সূত্রে বসায় দেন, এটা T1, এটা T2, এটা T3, সূত্রে বসায় দেন, গ্যাট আমার আগে যোগটা করে ফেলেন। দশ কমন নিলাম। তিরিশ, 30, 30 আর 20 50, 50 আর 15 65, নিচে হচ্ছে 65, উপরে হচ্ছে 15 ইন্টু 20, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4.6। ভালো, থ্যাংক ইউ। 13, 360/13, এটা হচ্ছে আনসার। 5 13 65, সরি 4 13 52, 4.13 ভাগের 8, আনসার হচ্ছে 4 সমস্ত 13 ভাগের 8, এটাই হচ্ছে আনসার। এটাকে দশমিকে ভাঙাইলে যা আসে তা। অঙ্কটা কি আপনারা বুঝতে পেরেছেন? সিস্টেমটা ধরতে পেরেছেন? স্যার অনেক সহজ। অনেক সহজ। অঙ্কের ডাকটা কি লিখে ফেলেন এই ফাঁকে, যে একটি আগে অঙ্কের মতোই একটি চৌবাচ্চায় 3টি নল দিয়ে একটি করে ফিল আপ করতে সময় লাগে, বা একটি করে খালি করতে সময় লাগে যথাক্রমে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? আনসার কত? 4 মিনিট, 13 ভাগের 8 মিনিট, 4 সমস্ত 13 ভাগের 8 মিনিট, মানে 4.6 মিনিট, 4.5 মিনিট। ঠিক আছে? স্যার আরেকবার একটু বলেন। কি ডাকটা? হ্যাঁ স্যার। ডাকটা হচ্ছে একটি ট্যাঙ্কি 3টি নল দিয়ে আলাদাভাবে, একটি ট্যাঙ্কি 3টি নল দিয়ে আলাদাভাবে 10 মিনিট, 15 মিনিট ও 20 মিনিটে খালি হয়। আপনি কি লেটে জয়েন করেছেন? যিনি আবার জয়েন করতে বলেছেন। আমরা সব অঙ্ক তো একই অঙ্কই করাচ্ছি, একই ডাকি করাচ্ছি, সবগুলো অঙ্ক তো আজকে একটা অঙ্কই করালাম। কি বলছিলাম? একটি ট্যাঙ্কি 3টি নল দিয়ে আলাদাভাবে 10 মিনিট, 15 মিনিট ও 20 মিনিটে খালি হয়। 3টি নল একসঙ্গে খুলে দিলে
তিনটি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কিটি খালি হতে কত মিনিট লাগবে? টাইপ 1 শেষ, টাইপ 1 এর 2 শেষ, টাইপ 2 শেষ। এটা হলো টাইপ 3 দেখি আমরা। স্যার শুরুতে যে একটা আপু বলেছিল স্যার একটাতে যদি ঢোকে আর একটাতে যদি বের হয় সেই ক্ষেত্রে স্যার একই সূত্র দিয়ে তো করা আসে নাই তো সম্ভব? আমরা এখন। এটা টাইপ 3, এটা একটু কঠিন হবে এখন, আস্তে আস্তে খেলা জমবে আর কি, খেলা জমে উঠবে। যখন কাজ উল্টা করবে, একজন আপু প্রশ্ন করেছিলেন যে ভাইয়া যদি এমন হয় যে দুইটা দিয়ে ঢুকলো, এটার ক্ষেত্রে যে অঙ্ক, যে সূত্র দুইটা দিয়ে খালি হলো, সেটার ক্ষেত্রেও কি একই সূত্র? হ্যাঁ, দুইটার দিয়ে ক্ষেত্রে একই সূত্র। কিন্তু যদি দুইটা নল দুই রকম কাজ করে, একটা দিয়ে ফিল আপ হয়, একটা দিয়ে খালি হয়, সেক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে বলেন তো? দুইটা একসঙ্গে ছেড়ে দিলে নলটা কি আস্তে আস্তে ভরবে, নাকি একটা ফিল আপ নল আস্তে আস্তে খালি হবে? এটা কে বলতে পারেন? স্যার নল দুটো কি সমানই থাকবে? যেটা খোলা হবে এই পয়েন্টে হিট করেছেন। নল দুটো যদি সমান থাকে তাহলে কোনো কাজই হবে না, ফিল আপ হবে না, কোনোটা খালিও হবে না। কিন্তু যেটার পাওয়ার বেশি সেটাই গ্রহণযোগ্যতা পাবে। যদি এমন হয় মোটরের পাওয়ার অনেক বেশি আর নিচে যে ট্যাপ ছেড়ে দিচ্ছি সেই ট্যাপের পাওয়ার কম, তাহলে আস্তে আস্তে ট্যাঙ্কিটা ভরতে থাকবে। জমা হবে, হ্যাঁ পানি হ্যাঁ। জমা হইতে থাকবে। আবার যদি এমন হয় মোটরের পাওয়ার কম আর ট্যাঙ্ক দিচ্ছি বিশাল মোটা পাইপ দিয়ে দিচ্ছি, সব পানি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, তাহলে ট্যাঙ্কিটা আস্তে আস্তে খালি হতে থাকবে। মানে যার স্ট্রেংথ বেশি, জোর যার মূল্যক তার, এক কথায় ট্যাঙ্কির ক্ষেত্রে জোর যার মূল্যক তার। তো সেরকম ক্ষেত্রে আমরা সূত্র, অঙ্ক কি শর্টকাট সূত্র আছে, কিভাবে আমরা করব? ওই একই সূত্র, কোনো পার্থক্য নাই, খালি মাঝখানে মাইনাস দিয়ে দিবেন, একদম সহজ। খালি মাঝখানে মাইনাস দিয়ে দিবেন। মনে আছে আমরা করছিলাম যে অংশ যোগ করছিলাম, মনে আছে? একটা ছিল 10/1, এর সাথে যোগ করছিলাম 15/1। এখন কি করবো বলেন তো? 10/1 মাইনাস 15/1, মানে আনসারটা কি হবে বলেন তো? আনসারটা হবে এখানে 15 মাইনাস 10, আর নিচে হবে 15 ইন্টু 10। উল্টা দিলে কি হবে বলেন তো? বলেন উল্টা দিলে কি হবে? উল্টা দিলে স্যার নিচে যাবে 150/5. আগের মতোই T1 T2, আর নিচে হবে কি T2 মাইনাস T1। T2 মাইনাস T1। আমরা এটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারি যে বড় যেটা 1/10 আর 1/15, এই দুটোর মধ্যে বড় কোনটা? 10। কারণ কি, যেটা দিয়ে 10 মিনিটে ফিল আপ হয় সেটার পাওয়ারই বেশি, যেটার 15 মিনিট লাগে সেটার পাওয়ার কি কম, তাই না? তাহলে কোনটা দিয়ে ফিল আপ হয় কোনটা দিয়ে খালি হয় সেটা আমার জানার দরকার নাই। আমরা অঙ্কের আনসারটা আগে বের করবো কিভাবে, যে দুইটার মধ্যে যেটা বড়, এই বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিব। বড়টা থেকে ছোটটা মাইনাস করার সূত্র আছে, কি যেন সূত্রটা ছিল, মনে আছে? হুম, একটা ইয়েতে করেছিলাম না আমরা, শতকরা অঙ্কে করিয়েছিলাম না, একটা বিয়োগ, না বিয়োগের পরিবর্তে অন্য একটা চিহ্ন ব্যবহার করেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? ডিফারেন্স আর কি। রাইট, ডিফারেন্স না ডিফারেন্স, আমরা স্মার্টলি বলবো ডিফারেন্স। the differences between two people is not too much. দুটো মানুষের মধ্যে পার্থক্য খুব একটা বেশি না। তাহলে ডিফারেন্সটা কি? সূত্রটা হবে এরকম, লেখেন সূত্র, লেখেন টাইপ 3। যখন, হ্যাঁ না টাইপ 3, টাইপ 2 তো ছিল অংশ, সরি টাইপ 2 তো ছিল তিন অঙ্কের কাজ, তিন জিনিসের কাজ। টাইপ 1 ছিল নরমাল সূত্র, টাইপ 2 ছিল অংশ সূত্র, টাইপ 3 ছিল 3-4 নলের সূত্র। আর এখন আমরা টাইপ 3 তে করব যখন দুটি নল, টাইপ 2 এর একটা নাম দেওয়া দরকার না? টাইপ 3 এর নামটা কি? যখন দুটি নল বিপরীত কাজ করবে। সূত্র কি? এই অঙ্কে আমরা অংশটাকে একসাথে মিলাই ফেলি, যেহেতু আমরা আগে বলে দিচ্ছি
যে সম্পূর্ণ অংশ হইলে অংশের মান হয়ে যাবে 1, মানে অংশটা নাই করে দিব, তাহলে সূত্র আসলে একটাই। তাহলে আমরা এক সূত্র দিয়ে টাইপ 3.1 আর টাইপ 3.2 একসঙ্গে করে ফেলি। কেমন? সূত্রটা কি? আগের মতোই উপরে T1 T2 বাই নিচে কি লিখবো? T1 ডিফারেন্স T2 ইনটু অংশ। এই চিহ্নটার নাম লিখে রাখেন আপনারা, ডিফারেন্স মানে লিখে রাখেন, মানে বড়টি থেকে ছোটটি বিয়োগ যেন রেজাল্ট সবসময় ধনাত্মক হয়। আচ্ছা, এখন যে আমি গলার ভয়েস কমিয়ে দিয়েছি, এখন শুনতে ভালো লাগছে না একটু আগে বলছিলাম সেটাই ভালো লাগছিল? এটা ভরাট কণ্ঠ লাগে, ভালো লাগে, স্মুথ। এটাই ভালো লাগছে না? আমি সেদিন রেকর্ডিং শুনলাম যে আমি এই ব্লুটুথ হেডফোনটা দিয়ে যতগুলো কথা বলেছি সবগুলা কণ্ঠ ফেটে গেছে, চেরচের করছে, ফেটে গেছে। কারণ হচ্ছে, যেটা আমি এখন বুঝতে পারছি, আমার তো অভ্যাস জোরে কথা বলে, কারণ মোবাইলটা দূরে থাকে, একই চলে, শব্দ হয়। জোরে কথা বলার কারণে সেই এই মাইক্রোফোনটা তো খুব কাছে, এই যে রিসিভারটা আছে সেটা বেশি পরিমাণ কাঁপে, যার কারণে ফেটে যায়। কিন্তু এখন আমার কাছে যেটা আমি উপলব্ধি করছি, যদি আমি এটা দিয়ে কথা বলি তাহলে আস্তে কথা বললে আমার সাউন্ডটা স্মুথলি সে নিতে পারবে, তাই না? যেন ফলাফল সবসময় ধনাত্মক হয়। আচ্ছা, মানে কি বড়টা আগে আর ছোটটা পরে। তাহলে এখন একটা অঙ্ক করেন, প্র্যাকটিস 1, দেখি বিসিএস এ আসছে কিনা। আচ্ছা, আমরা ওখানে না যাই, আমরা ইয়েতে থাকি, আমরা নিজেরা অঙ্ক বানায় বানায় করে থাকি। বিসিএস এর অঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বের করতে সময় লাগবে। আমরা সময় নষ্ট না করি, টাইপ এটা আমি শিওর, টাইপ যেটা দেখছি সেটাই লেখেন। একটা অঙ্কের ডাক লেখেন, একটি চৌবাচ্চা একটি নল দিয়ে একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়। আবার লেখেন 10 মিনিটে পূর্ণ হয় ও আরেকটি নল দিয়ে 15 মিনিটে খালি হয়। দশ মিনিটে পূর্ণ হয় ও আরেকটি নল দিয়ে 15 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে? দশ মিনিটে পূর্ণ, আশা পূর্ণ হলো না, একটা গান আছে না, মনে পড়লো। আর এটা কি বলছি, 15 মিনিটে খালি। দশ মিনিটে পূর্ণ, 15 মিনিটে খালি। তাহলে এখানে বড়কে, এখানে পাওয়ারফুল কিন্তু এটা 10 মিনিট মোটা পাইপ,
কিন্তু একটু খেয়াল করেন, উল্টা করেন না। এখানে দুইটা পাইপের মধ্যে মোটা পাইপ হচ্ছে এটা, কারণ সে 10 মিনিটে করে, কম সময়ে করে, মানে কি তার পাওয়ার বেশি। কিন্তু আমরা অঙ্কের ফলাফল আমরা বলেছিলাম কি এই ধরনের অঙ্কে কখনোই ঋণাত্মক হবে না, কারণ সময় কখনো ঋণাত্মক হয় না। এই জন্য অঙ্কে সবসময় কি পজিটিভ আনার চেষ্টা করবো। পজিটিভ রেজাল্ট থেকে কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। সুতরাং অঙ্কের আনসার কি হবে লেখেন, একদম এক বাক্যে লেখেন। একটু শুনি না, একটু একবার বলবেন। ট্যালেন্ট হচ্ছে যে এই ধরনের অঙ্কের আনসার কখনো নেগেটিভ হবে না। এখন এই যে 10 আর 15-এর মধ্যে 10 নাম্বার পাইপ হচ্ছে শক্তিশালী পাইপ, মানে মোটা পাইপ। এখন আমি যদি মনে করি 10 যেহেতু শক্তিশালী, আমি 10 থেকে 15 বিয়োগ করলাম, এটা ভুল হয়েছে। কারণ এখানে 10 থেকে 15 বিয়োগ করলে -5 হবে, আনসারটা মাইনাস হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় কি করবো, আমরা 15 সবসময় থেকে বড় 10। থেকে বিয়োগ করবো, 15 থেকে বিয়োগ করবো 10। বুঝতে পেরেছেন? কার কোনো কোশ্চেন আছে? একদম সহজ, আর আগের চেয়ে বেশি সহজ, তাই না? স্যার বিয়োগ করার লজিকটা যদি আরেকবার বলতেন। বিয়োগ করার লজিক, জি স্যার। বিপরীত ধর্মী কাজ করলে তো বিয়োগ করতেই হবে। আমি বললাম যে আমাকে আমি নৌকা চালাচ্ছি 5 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে, আমি সমুদ্রে যেতে চাই। আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আচ্ছা, আমি এখন দক্ষিণ দিকে যাচ্ছি নৌকা বেয়ে 5 কিলোমিটার পার আওয়ার। দারুণ। আর উল্টা দিক থেকে সমুদ্র স্রোত কি, বাতাস কি করতেছে, আমাকে উল্টা দিক থেকে স্রোত বয়ে যাচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার বেগে। মানে আমার নৌকার স্পিডের চেয়ে স্রোতের উল্টা দিকে স্রোতের স্পিড 2 কিলোমিটার বেশি। তাহলে আমি কি হবে বলেন তো, আমি কি সামনের দিকে যাব নাকি পিছন দিকে 2 কিলোমিটার বেগে ধাবিত হবো বলেন তো? উত্তরবঙ্গে যাবেন, উত্তরবঙ্গে। রাইট, উত্তরবঙ্গে 2 কিলোমিটার। কেন বলেন তো? কারণ আমার যে দুইটা জিনিসের দিক বিপরীত দিকই। একটা হচ্ছে 5 বেগে এদিকে দিচ্ছে, আরেকজন কি করতেছে উল্টা দিকে 7 বেগে এদিকে দিচ্ছে। তাহলে 5 আর 7-এর দুইটা বিপরীতমুখী হয়, বিয়োগ হয়ে যাবে। এক থাকবে হচ্ছে 2, দুইটা কার্যকর হবে। এই জন্য বিয়োগ হয়েছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা বিপরীতমুখী না, এই এটা কাজ হচ্ছে ফিল আপ করা, আস্তে আস্তে উপরের গুলা, আর এর কাজ কি আস্তে আস্তে নিচে নামানো। এই জন্য দুইটা বিপরীতমুখী হয় মাইনাস। আচ্ছা, টাইপ 3 শেষ। টাইপ 4 একই সূত্রে, এক সূত্রে দুইটা টাইপ হয়, এটা লাস্ট টাইপ করে ছেড়ে দেবো একটা অঙ্ক করি। এই একই সূত্রে ডাকটা সম্পূর্ণ চেঞ্জ, কিন্তু সূত্র একটাই, অঙ্কের রেজাল্ট একটা হবে। অদ্ভুত না? কিভাবে সম্ভব সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা বয়ে পাচ্ছি না, আমি বানায় অঙ্ক দেই। একজন আনমিউট করে
করেছেন কাইন্ডলি মিউট করেন। লেখেন টাইপ 4, টাইপ 4 এর নাম দিবেন যখন একত্রে সময় দেওয়া থাকবে সিঙ্গেল সময় বের করতে বলবে। টাইপ 4 এর নাম কি? একত্রে সময় দেওয়া থাকবে সিঙ্গেল। আমি বাংলা না লিখে ইংলিশটাই লিখছি যেন আপনাদের মাথায় ভালোভাবে থাকে। আমরা যেটা শুনে অভ্যস্ত আমরা সেটাই মনে রাখতে পারি বেশি। সিঙ্গেল সময় বের করতে হবে। আপনারা কি ঘটনাটা বুঝে গেছেন? ডাকটা কেমন হবে? রায়হান বলতো অঙ্কের ডাকটা কেমন হবে? ওই 10-15 দিয়ে একটা ডাক বানাও দেখি। রায়হান বলতো এই অঙ্কের ডাকটা কেমন হবে? স্যার একটি নল 10 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং আরেকটি নল 15 মিনিটে ওই না চৌ না, এরকম না। আগের অঙ্ক ছিল 10 মিনিটে খালি করে, না সরি, 10 মিনিটে ফিল আপ করে এক নল, আর 15 মিনিটে ফিল আপ করে আরেক নল, আর একত্রে ফিল আপ করতো দুইটা 6 মিনিটে। আর এখন হচ্ছে একত্রে সময় দেওয়া থাকবে, মানে বলে দেওয়া থাকবে একটি নল একা 10 মিনিটে পারে, আর দুইটা নল মিলে একত্রে পারে 6 মিনিটে। দ্বিতীয় নলটা সিঙ্গেল একা কয় মিনিটে পারতো? এটা হচ্ছে সে অঙ্ক। সূত্র একটাই। সূত্রটা কি? T2 equal to T into T1 by T1 minus T। এখানে T1 কি? প্রথম নলের সময়। T2 কি? দ্বিতীয় নলের সময়। আর T কি? একত্রে সময়। কারো কোনো কোশ্চেন আছে? ভাই এখানে কি অলওয়েজ T1 টা T এর চেয়ে বেশি হবে আর কি না? অবভিয়াসলি দুইটা নল মিলে দুইটা নল কম হবে। হ্যাঁ, এই মনে রাখবা এই টিটা সবসময় T1 এর চেয়ে ছোট হবে, কারণ T1 হোক বা T2 হোক একা একা যে সময় লাগবে সেটা দুইটা নলের একসঙ্গে প্রয়োজনীয় সময়ের চেয়ে বড় হবে অবশ্যই। যেমন আমরা 10 এবং 15 অঙ্কে দেখেছিলাম একসঙ্গে ফেলে দিলে আনসার কত আসছিল? 6 আসছিল। তার মানে কি? তার মানে একটা নলের সময় বেশি লাগে, একটা 10 একটা 15, কিন্তু দুইটা একসঙ্গে ফেলে দিলে সময় কম লাগে, 6। একটি চৌবাচ্চা একটি নল দিয়ে লাস্ট অঙ্ক করাচ্ছি, হ্যাঁ একটু ধৈর্য ধরো। এখন আমাদের একটু বেশি সময় করতে হবে, কারণ 2 ঘন্টা হয়নি এখনো। আমরা 10:15-তে শুরু করেছি, এখন বাজে 11:56। 2 ঘন্টা হয়নি, মাথা গরম করলে চলবে না। আর আজকে অঙ্কগুলো অনেক সহজ মনে হচ্ছে, তাই না? সহজ না অঙ্কগুলা? জি স্যার। সুতরাং চলে গেলে চলবে না। একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়। তারপর বলেছে ওই নলের সাথে আরেকটি পাম্প বা নল, একই কথা, পাম্প ব্যবহার করলে একত্রে 6 মিনিটে পূর্ণ হয়। পাম্পটি একা
বা একাকী, পাম্পটি একাকী কত মিনিটে পূর্ণ করতে পারবে? স্যার অনলি দেখি স্যার 22 জন। হ্যাঁ, ওই যে অনেক সময় হয়েছে না, 12টার কাছাকাছি বাজে, পোলাপান চলে গেছে। সমস্যা নাই, সেটা নিয়ে চিন্তা করলে লাভ নাই। পোলাপান ওই যে পরে আবার দেখে নিবে অঙ্ক। অঙ্ক পোলাপান খাতা থেকে দেখে নিজেরা করে নিবে। সমস্যা নেই, আমাদের শাকিল আপু আজকে আছে। ফেসবুক লাইভে 3 জন আছে মাত্র। যে 3 জন আছে সেই 3 জন বুঝবো আমরা সবচেয়ে ডেডিকেটেড। কোন 3 জন আছেন একটু কমেন্ট করে যান, আছি দেখে কমেন্ট করে যান। আচ্ছা, বলেছে যে কত মিনিটে পারবে, তাহলে বললাম সূত্র একটাই। সূত্র কি? T2 হচ্ছে পাম্প, দেওয়া আছে কি T1 মানে কি 1 নাম্বার পাম্পের 10 মিনিট। আর যৌথভাবে T দেওয়া আছে, যৌথভাবে দুইটা একসঙ্গে কত 6 মিনিট। দেখেন দুইটা একসঙ্গে একত্রে 6 মিনিট, এই জন্য এটা বড় হাতের T 6 মিনিট। বলছে দ্বিতীয়টা পাম্প মানে কি, দ্বিতীয়টা এটা হচ্ছে T2, পাম্প হচ্ছে T2, আর এই 6 মিনিট একত্রে হচ্ছে বড় হাতের T। আর প্রথম একটা নল, সিঙ্গেল নল, এটা হচ্ছে T1। কার কোন কোশ্চেন আছে কোনটা T1 হয়েছে, কোনটা T হয়েছে, কোনটা T2 হয়েছে, যে বুঝলেন নাই এমন কি কেউ আছেন? তাকে ক্লিয়ার হয়ে যান। স্যার আর একটু বলবেন? হ্যাঁ, আবার বলবো। T1 T2 প্রথম একটা নল দেওয়া আছে না, যে নল জি, স্যার। একটা দেওয়া আছে সে সবসময় T1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর যেটা বলছে একত্রে দুইটা পাম্প একসাথে চালু করলে কত মিনিট লাগে, সেটা হবে সবসময় বড় হাতের T। ঠিক আছে জি স্যার। না? এখানে লিখে রাখেন, এখানে তীর চিহ্ন দিয়ে লিখে রাখেন দুটি একত্রে সময়। ভাইয়া একটু ওটা একটু আকান্ত। এটা হচ্ছে একটা দিয়ে ফিল আপ হইতে লাগে T1 ইকুয়াল টু কত 10 মিনিট। এটা হচ্ছে T2 ইকুয়াল টু হোয়াট, আর T হচ্ছে দুটি, এটা তো আঁকানোর সুযোগ নাই কারণ দুইটা তো আঁকানোই আছে। T হচ্ছে দুটি একত্রে, T1 দেওয়া আছে 10 মিনিটে, একা এই পাইপ একা পারে 10 মিনিটে, আর এই পাইপ একা কতক্ষণে পারে এটা বলা নাই, খুঁজে বের করতে হবে। আর টিটা কি বলা আছে, যদি এইটা যদি খুলে দিতাম, এটাও যদি খুলে দিতাম, দুইটা একসঙ্গে খুলে দিলে আমার লাগতো 6 মিনিট, এটা বলে দেওয়া আছে। দুটি একত্রে হচ্ছে সমান সমান 6, এটা বলে দেওয়া আছে। কিন্তু এটা হচ্ছে দুইটা একত্রে 6 মিনিট, সে একা পারে 10 মিনিট, সে একা কত পারে? আপনারা কি ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? জি স্যার। আনসারটা কি? কিছু সমান সমান ওই যে আগের সূত্র, আগের মতো আনসার হবে T1 into T by T1 minus T। 15 minutes. হ্যাঁ, না 15 না 10, 15 তো নাই, সময় আছে স্যার, একটা 10 মিনিট, একটা 6 মিনিট। স্যার 15 অ্যানসার হচ্ছে 15 minutes. হবে 10 into 6, এখানে হবে 10 minus 6। মনে রাখবেন সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ। 6 10 60, আর এখানে 4 10 40, সরি 10 থেকে 4 15 60, মানে 15 মিনিট। তাহলে দেখছেন এই যে 15 6 10, এটা একটা ত্রয়ী, 6 10 15, এটা কি? এটাকে বলতে পারি আমরা পাইপের ক্ষেত্রে এটা একটা ত্রয়ী সংখ্যা। মানে দুইটা পাইপ যদি 10 আর 15 মিনিটে পারে, তাহলে একটা পাইপ পারে, দুইটা একসাথে পারে 6 মিনিটে। আবার যদি বলি দুইটা একসাথে পারে 6 মিনিটে, একটা পাইপ সিঙ্গেলি পারে 15 মিনিটে, তাহলে আরেকটা পাইপ সিঙ্গেলি পারে কত? সেটা হবে 10 মিনিটে। আবার যদি বলি দুইটা পাইপ একত্রে পারে 6 মিনিটে, একটা সিঙ্গেল পারে 15 মিনিটে, আর একটা পাইপ কয় মিনিটে, সেটা হবে 10 মিনিটে।
সুতরাং পিথাগোরীয় ত্রয়ী শিখছিলাম না আমরা, যেমন এই 3 আর 4 হচ্ছে 3 4 5, লম্ব ভূমি যদি 3 আর 4 হয় অতিভুজ হবে 5। তারপর এরকম আরো কয়টা ছিলাম 6 8 10। এরকম এখানে কিছু ত্রয়ী আছে, যেমন 6 10 15 পূর্ণ সংখ্যা, এগুলোই বারবার আসে। 6 10 15, যখনই দেখবেন 6 10 আছে বা 10 15 আছে, বুঝে নেবেন বাকিটা অটোমেটিক্যালি 6 হবে আনসার, অঙ্ক না করে বলে দিতে পারবে। এরকম আরেক কয়েকটা ত্রয়ী বের করেন যেন পূর্ণ সংখ্যা হয়। আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম ওটা দশমিক হয়ে গেছিল, মনে আছে? 9.6 হয়েছিল, ওইদিকে ছিল 16 আর 24, তাই না? এটা কিন্তু রাউন্ড ফিগার হয় নাই, দশমিক চলে আসছে, এই জন্য এটা ত্রয়ী না। কিন্তু 15 আর 25 দিয়ে ত্রয়ী হয় কিনা দেখেন তো। 15 ইন্টু 25, নিচে হচ্ছে 15 প্লাস 25 মানে 40। 15 25 কত হয়? 4 25 100, 16 হবে 25 স্যার, 800, ত্রয়ী হবে স্যার, ত্রয়ী হবে। না 375, কি হবে না, 375/40। গুণটা কেমনে করছি? শর্টকাটে কলাম মেথডে, মনে আছে? 25 হচ্ছে 4 কলাম, 4 25 100, তাহলে 16 25 400, এখানে একটা কলাম কম আছে, এই জন্য 75 হয়েছে। এখানে এটা যেহেতু 10-এর গুণিতক, সে একমাত্র 10-এর গুণিতক সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 10 15 15 আর 25 9 করে স্যার, না 9 হচ্ছে না না স্যার, 15 25 তো স্যার, সরি স্যার, আমি 15 ইন্টু 24 হয় স্যার, দেখেন হবে না, ট্রাই করবো না সেটা। হ্যাঁ ইয়ে করেন 16 আর 25 দেন। স্যার, 15 ইন্টু 24 হয়। 15 ইন্টু 24 দিলে নিচে তো 39 হয়ে যাবে, তখন তার ভাগ না করেন। না, এটা হয় না। আচ্ছা, এটা খোঁজা দরকার নাই, এটা 10 20 হবে, 10 ইন্টু 20 হবে 200, নিচে হচ্ছে 30, না তাও হয় না, দশমিক চলে আসে। আচ্ছা, আমরা আর না খুঁজি, তাহলে আমাদের কি চারটা টাইপ করলাম। হোমওয়ার্ক থাকলো স্যার, হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক এটা পোলাপান পারবে না নিজেরা খুঁজতে। হোমওয়ার্ক হচ্ছে এই টাইপের নল চৌবাচ্চা সংক্রান্ত যত অঙ্ক আসছে বিসিএস এবং ক্লাস 7 8 9 10 এর বইয়ে যা যা আছে, এবং এই যে আমাদের যে সাজেশন রেফারেন্স বুক বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বইয়ে যা যা আছে, সব করে আসবেন। যদি কোনোটা বাকি থাকে বা কোনোটা না বুঝেন, সেটা আমাকে নেক্সট ক্লাসের আগে জিজ্ঞেস করবেন। আর যদি অঙ্ক না করেন, হোমওয়ার্ক না করেন, তাহলে কি নিজেকে নিজে ফাঁকি দিলেন। বলবেন যে পরীক্ষা যেদিন ক্লাস টেস্ট দিব, পরীক্ষার আগের রাতে সবাই একসাথে পড়ে হলো 2 দিনে, এটা করলে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তখন আমাকে জিজ্ঞেস করার টাইম পাবেন না যে স্যার ওই অঙ্কটা আটকে গেছি। কিন্তু এখন আমি ফ্রি থাকবো, কালকে পরশু ফ্রি থাকবো, আপনারা আমাকে ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করে অঙ্কগুলা রিভাইজ নিজেরা করে ফেলবেন। যত অঙ্ক আছে 8 10টা, আর একটা অঙ্ক স্পেশাল দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক 18তম বিসিএস, সেটা করে ফেলবেন। ফেসবুকে আছেন একজন খোকন মিয়া আছেন, তাকে থ্যাংক ইউ। ফারিয়া শ্রী, তাকেও থ্যাংক ইউ। ভাইয়া এই যে যে ডাক্তার আছেন আপনি, যে ডাক্তারকে যে আপনি করালেন যেটা উদাহরণ, হ্যাঁ এইটা না মানে প্র্যাকটিক্যাল চিন্তা করতে পারতেছি না ভাইয়া। মানে সূত্র তো বুঝলাম, সূত্র বুঝছি, সূত্র মানে ফেলে দিলে হবে, কিন্তু ওই প্র্যাকটিক্যালি না আইডিয়া করতে পারতেছি না। মানে এই লিখছেন যে একটি চৌবাচ্চা, মানে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়। হ্যাঁ। ওই নলের সাথে আরেকটি পাম্প ব্যবহার করলে, এটা কি পাম্প হবে নাকি আরেকটি নল ব্যবহার করলে? নলের পাম্পটা কি কথা? ও আচ্ছা, নলে দুইটা নল একসাথে ছেড়ে দিলাম, দুইটা নল নল তো আর একটা পাম্প ছাড়া সে পানি তুলতে পারে না। দুইটা নলই দুইটা পাম্পের সাথে সংযুক্ত আছে। পাম্প তো পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, উপরে কি আছে? আমার দুইটা নল আছে, নল দিয়ে পানি ঢুকতেছে। কারণ একটা নলে লাগে 10 মিনিট সিঙ্গেল, আরেকটা নলে লাগে 15 মিনিট সিঙ্গেল। দুইটা দিয়ে একসাথে দিলে সময় 10 মিনিট এরকম লাগবে, মানে 6 মিনিট লাগবে। কি কল্পনা করতে পারেন নাই বলেন? না এখন ঠিক আছে ভাই, এখন বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। হ্যাঁ একটু আমি একটু যে গত ক্লাসে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ভাইয়া ওই যে বাকিদেরকে বিদায় দিয়ে নিই, গত ক্লাসে কোশ্চেন নেওয়ার আগে বাকিদেরকে বিদায় দিয়ে নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।